তো এই ঘটনাটি আমি নিজেই সংগ্রহ করেছি আমার এক খালার কাছ থেকে। আর ঘটনার স্থান মানিকগঞ্জের আরিচা এলাকায়। সময় 1951 কি 52 এরকম সময়, আসলে নির্দিষ্ট করে কিছু বলা যায় নাই, তবে বলেছে যে 1950 সালের পরে 60 সালের আগে মধ্যবর্তী কোন একটা সময় হতে পারে, বা তার আগেও হতে পারে তার পরেও হতে পারে, নির্দিষ্ট করে বলা খুব মুশকিল। তো ওই এলাকায় দুইজন ব্যক্তি ছিলেন, ওনারা কোনো কারণে ঢাকাতে এসেছিলেন কোন একটা কাজে। তো কাজ সেরে ওনারা ফিরছিলেন। আগে তো যোগাযোগ ব্যবস্থা এতটা ভালো ছিল না, দিনে দিনে কিন্তু ঢাকায় গিয়ে কাজ সেরে আবার বাড়িতে ফেরত আসা অনেক কঠিন ছিল। আগের দিন যেত ঢাকায় কাজ সেরে আবার কাজ শেষ করে রওনা দিতে দিতে অনেক রাত হয়ে যেত। তো ওনারা কাজ শেষ করে রওনা দেন। স্বাভাবিকভাবেই ওনাদের বাড়িটা গ্রামের মধ্যে ছিল, এবং ওনারা যেই গ্রামের বাসিন্দা ছিলেন ওই গ্রামটি এখন আর নেই, কারণ পদ্মার ভাঙনে ওই গ্রাম বহু আগেই বিলীন হয়ে গিয়েছে। এখন সেটার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। লোকমুখে শোনার মাধ্যম দিয়ে এই ঘটনাগুলো হয়তোবা কোনো কোনো মানুষের কাছে রয়ে গিয়েছিল। ঠিক এমনই একটি ঘটনা এটি। তো ওনারা ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়। তো ওনারা কিন্তু ঠিক পথ দিয়েই ফিরছিলেন, ওনাদের বাড়ির যে রাস্তা সেই রাস্তা দিয়ে ফিরছিলেন। তো ওইটা তো আসলে চরাঞ্চলের একটা গ্রাম ছিল, আশেপাশে শুধু ধুধু বালু, অনেক দূরে দূরে একটি বাড়ি। আর গভীর রাত হয়ে গেলে সেই বাড়ির আলো, হারিকেনের আলো বা পিদিম, এগুলো নিভিয়ে দেওয়া হয়, যার কারণে আলোর যে অস্তিত্ব সেটাও কিন্তু খুঁজে পাওয়াটা খুব মুশকিল হয়। চাঁদের আলোতে চলা যায়, বা হাতে টর্চ লাইট থাকলে সেটা দিয়ে চলা যায়। চর এলাকায় আসলে ফিক্সড কোনো রাস্তা থাকে না, তো যার কারণে মোটামুটি আন্দাজ করে বাড়ির পথটা নির্ণয় করতে হয়। তো ওনারাও ওইভাবেই আন্দাজ করে বাড়ির পথ নির্ণয় করে যাচ্ছিলেন, এবং আশেপাশের যেই বিভিন্ন চিহ্ন সেগুলো দেখে বুঝতে পারছেন ওনারা ঠিক পথ দিয়ে যাচ্ছেন। একই এলাকার লোক ছিলেন দুজন। ওনারা মূলত ঢাকাতে একটি মামলার হাজিরা সংক্রান্ত কাজে এসেছিলেন, সেইটাই শেষ করে আবার বাড়িতে ফিরছিলেন। তো যাচ্ছেন, হঠাৎ করে ওই দুজনের মধ্যে একজন বলে ওঠে, এই দেখ দেখ, এখানে এত বড় একটা অদ্ভুত গাছ, এই গাছগুলো এখানে আসলো কিভাবে, বা এই গাছটা এখানে আসলো কিভাবে? তখন আরেকজন বলে যে তাই তো রে, এটা কেমন গাছ, এরকম গাছ তো কখনো আগে দেখছি বলে মনে পড়ে না। ওই গাছটা আমাদের স্বাভাবিক গাছের মতো ছিল না, অনেকটা ক্যাকটাস গাছের মতো নাকি। ক্যাকটাস গাছের দেখা যায় যে এক পাশ দিয়ে মোটা একটা ডাল বেরিয়েছে, আর এক পাশ দিয়ে একটা ডাল বেরিয়েছে, খুব বেশি ডাল তো থাকে না, আর পাতাও ওরকম থাকে না, কাটা থাকে। তো মনে হচ্ছিল ওই গাছের কোনো পাতা নেই, শুধু মোটা মোটা ডাল রয়েছে, এরকম রাস্তার পাশে একটি গাছ। তখন আরেকজন বলছে যে আমাদের এলাকায় এই টাইপের গাছ আছে, আগে তো কখনো দেখি নাই, আমরা ভুল পথে চলে আসি নাই তো। তার একজন বলছে হ্যাঁ, আমরা মনে হয় ভুল পথে চলে আসছি, রাতের বেলা আমরা বুঝতে পারি নাই, চল আমরা ঠিক পথ দিয়ে যাই। তো ওনারা চিন্তা করলেন যে কোন দিক দিয়ে যেতে পারেন। তো ওনাদের একটা মাপ ছিল, যে গ্রামের লোক তো অনেক সময় ওই যে নক্ষত্রের অবস্থান বুঝতে পারতেন যে কোনটা কোন দিক। তো আকাশের দিকে তাকিয়ে উনি চিন্তা করলেন যে আরে আমরা তো ঠিক পথেই আছি, এটাই তো আমাদের বাড়ির রাস্তা মনে হচ্ছে, কিন্তু গাছ দেখে তো মেলে না, গাছ তো বাড়ির রাস্তা প্রকাশ করছে না, কারণ তার বাড়ির রাস্তায় টাইপের কোনো গাছ নাই। তখন ওই পাশের একজন বলছে যে না, তোর ওই তারা দেখায় ভুল হচ্ছে, চল তো আমরা অন্য রাস্তা দিয়ে যাই, আমার মনে হয় আমরা ভুল রাস্তায় আসছি, অন্যদিকে যাই। তো ওনারা অন্যদিকে হাঁটা শুরু করেন। তো অন্য দিক দিয়ে হাঁটছেন, হঠাৎ করে ঠিক সেম টাইপের একটা গাছ আবার ওনারা দেখেন। তখন বলেন যে আরে কি ব্যাপার, এই রাস্তায় একই ধরনের গাছ, তো এইবারের গাছটা তো মনে হচ্ছে আগের থেকে একটু বড়। এমন যদি হইতো যে না ওই গাছটাই, তাহলে তো বলতে পারতাম যে ভুল করে আমরা ঘুরে ঘুরে একই জায়গায় চলে আসছি, কিন্তু এবারে গাছটা তো দেখে মনে হচ্ছে আগের থেকে বড়। তাহলে এই গাছগুলো কোথা থেকে আসলো? আমাদের আশেপাশের গ্রামেও এই টাইপের গাছ আছে বলে আমরা জানি না,
তাহলে মনে হয় আমরা আমাদের গ্রাম থেকে অনেক দূরে অন্য কোথাও চলে আসছি রাতের বেলা ভুল করে। কিন্তু এরকম ভুল হওয়ার কথা নয়, কারণ তাদের প্রত্যেকের বয়সই ছিল 50-এর উপরে। তাদের আশেপাশের সব জায়গা চেনা ছিল। এমনটা নয় যে তারা নেশাপানি করেছেন, চোখে ধাঁধা দেখছেন, বিষয়টা এরকম নয়। তারা বড়জোর বিড়ি খেতেন, এর থেকে বেশি কিছু আর কোনো বদ অভ্যাস তাদের ছিল না। এখন তারা তো গোলক ধাঁধায় পড়ে গেছেন, কি হইল, কোন দিকে যাব বাড়ি। এখন যাই হোক, ওনারা ওনাদের মতো করে খুঁজছেন, কিন্তু বাড়ির হদিস আর ওনারা পাচ্ছেন না। এমনকি দূরে কোনো বাড়িতে কোনো আলোক রেখা ওনারা পাচ্ছেন না, কোনো হারিকেন বা ল্যাম্প জ্বলে আছে এটাও পাচ্ছেন না। ওনারা একটা পর্যায়ে চিন্তা করে, আচ্ছা এটা কি গাছ, একটু দেখি তো। ওনারা ওই গাছটার কাছে যান, তো গাছটায় হাত দেন, হাত দিয়ে মনে হচ্ছে গাছটা শক্ত নয়, নরম নরম গাছ আর কি, এরকম ওনাদের কাছে মনে হচ্ছিল। কোনো কাটা টাটা নেই, কোনো ক্যাকটাস না, মনে হচ্ছে একটু নরম টাইপের গাছ, কিন্তু কোনো পাতা নেই। তো ওনারা ওইখান থেকে চলে এসে বলেন যে চল আমরা আর একটা রাস্তা খুঁজি, মনে হয় আমরা ভুল করতেছি। তো এভাবে ওনারা আবারও আর একটা রাস্তায় যান। এবারে আরেকটি ভয়ানক জিনিস তারা দেখতে পান আরো একটি একই ধরনেরই গাছ, কিন্তু এবারের গাছে বেশ কিছু পাতা রয়েছে এবং পাতাগুলো বেশ লম্বা। তো ওনারা ওই গাছটার কাছে যেতেই ওই পাতাগুলো নড়ে ওঠে। ওনারা চিন্তা করেন কি ব্যাপার, পাতাগুলো নড়ে উঠলো, নড়তেই পারে, কারণ পদ্মা নদীর বাতাস তো এখানে এসে লাগবে, এটাই স্বাভাবিক। আর বাতাস তখন ছিল, পাতাগুলো নড়ে উঠতেই পারে। কিন্তু নড়াগুলো মনে হচ্ছে অস্বাভাবিক, কারণ বাতাসে যখন গাছের পাতা নড়ে, তার বাতাস যেদিকে বয় পাতাগুলো কিন্তু ওই দিকে ঝুঁকে পড়ে। কিন্তু ওনাদের কাছে মনে হচ্ছিল এক একটা পাতা এক এক দিকে নড়ছে, আর পাতাগুলো বেশ বড়। তো ওই টাইপের গাছ, এই টাইপের পাতা ওনারা কখনো দেখেননি। অন্ধকারে বা চাঁদের আলোতে ওনারা মোটামুটি স্পষ্টই বুঝতে পারছিলেন। আর চাঁদের আলোতে ওই পাতাগুলো চিকচিক করছিল। এর মধ্যে হঠাৎ করে দুজন একসাথে একটি ভয়ানক জিনিস দেখে প্রচন্ড আতঙ্কিত হন। সেটি হলো, ওনারা দেখেন ওই প্রত্যেকটা পাতা আসলে একটা মানুষের চোখের মতো হয়ে গেছে। অন্ধকারে তো মানুষের চোখ ওইভাবে বোঝা যায় না, কালোই দেখায়, কিন্তু ওই পাতাগুলো মনে হচ্ছে দিনের বেলা মানুষের চোখ যেভাবে সাদা থাকে, সাদার মধ্যে কালো মণি থাকে, ঠিক ওই রকম করে ওই চোখগুলো পিটপিট করছে। এইটা দেখার পর ওনারা আসলে নিজেদের মতো করে চিৎকার চেঁচামেচি করতে করতে দৌড়াতে থাকেন। কে যে কোন দিক গেছেন এটার আসলে কোনো হদিস নাই। সকালবেলা ওখানকার লোকজন এক একজনকে এক এক জায়গা পায়, দুইজনকে দুই জায়গা পায়, দুইজন অজ্ঞান হয়ে পড়ে আছে আর কি, দুই জায়গায়। তো লোকজন তাদেরকে চিনত, উদ্ধার করে। আসলে তারা তাদের গ্রামেই ছিল, অন্য কোনো গ্রামে তারা যায়নি। যখন তাদের জ্ঞান ফিরে আসে, এই ঘটনাগুলো এলাকাবাসীদেরকে বলেন। এলাকাবাসী বলে, ধুর বেটা, তোরা ঢাকায় গেছিস, নিশ্চয়ই তোরা কিছু নেশাপানি করছিস, নাহলে তো এরকম অদ্ভুত জিনিস দেখার কথা না। কই আমরা তো এই গ্রামে এতদিন আছি, কই আমরা তো রাতের বেলা চলাফেরা করি, কখনো তো এই টাইপের কোনো গাছ দেখি নাই। এই টাইপের গাছ কোনো নাই, আমাদের গ্রামেই নেই, আশেপাশের কোনো গ্রামে এই টাইপের কোনো গাছ নাই, এই যে এই ধরনের গাছের বর্ণনা তোরা দিচ্ছিস। এখন ওরা তো আসলে মানুষকে বোঝাতে পারে না, কিন্তু ওই গ্রামে অত্যন্ত প্রবীণ একজন মানুষ ছিলেন যার বয়স 100-র উপরে। তো উনি লাঠিতে ভর করে চলাফেরা করতেন। 100 বছর বয়স হলে উনি মোটামুটি চলাফেরা করতে পারতেন আর কি, কষ্ট করে হইল। তো উনি জিজ্ঞেস করেন, এই কি হয়েছে রে? তখন বলে যে দেখো, এরা বলে যে এরা নাকি এই টাইপের জিনিস দেখছে। তখন ওই লোকটি বলে যে সর্বনাশ, আমার এক আত্মীয় এরকম একটা জিনিস দেখছিল, কিন্তু এই দেখার বেশ কিছু বছর পর তার অপমৃত্যু হয়েছিল। সে একটা গাছে গলায় দড়ি দিয়ে মারা গিয়েছিল। এবং মুরব্বীরা বলে যে এই টাইপের রহস্যময় ভয়ানক গাছ যার সামনে দেখা দেবে তার নাকি গলায় দড়ি দিয়ে মৃত্যু হবে। এই ধরনের একটা কুসংস্কার মুরব্বীদের মধ্যে প্রচলিত ছিল। আর এই গাছ স্বাভাবিক কোনো গাছ না,
এটা বলা হয় জিনেদের দেশের গাছ, মানে ওই মুরব্বী ওইভাবে নাকি বলেছিলেন। কিন্তু আসল বাস্তবতা হচ্ছে এই গাছগুলো আসলে কোনো গাছই নয়, এটা জিন হবে। তো যাই হোক, এই কথাগুলো যখন মানে মুরব্বী বলেন যে এই টাইপের কথা তো আমি শুনছি, কিন্তু আমি নিজে কখনো দেখি নাই। তার বয়স 100-এর উপর হয়ে গেছে, কিন্তু সে নিজে কখনো দেখে নাই। তার আত্মীয় অনেক, সে যখন ছোটবেলা ছিল তখন সে এরকমটা শুনেছে যে তার সাথে এরকম ধরনের ঘটনা ঘটেছে। তো যাই হোক, এই ঘটনার পর যেটা হয় যে লোকজন বলে যে তোমরা তো এই ধরনের ভয়ানক একটা ঘটনা দেখছো বা প্রত্যক্ষ করেছো, তাহলে একটু দোয়া খায়ের করে দিও, কিছু গরিব মানুষ মানে খাবার দিয়ে দিও। ওনারা দুজনও আসলে খুব গরিব মানুষই ছিলেন। আসলে কি দোয়া মানে করাবেন, কি গরিব মানুষ খাওয়াবেন, ওনাদের আর্থিক অবস্থা অতটা ভালো ছিল না। তো বিষয়টা আসলে ওনারা অতটা গুরুত্ব দেননি। সেই 100 বছর যার বয়স বা তারও বেশি বছর বয়স, সে ছোটবেলায় তার এক আত্মীয়ের সাথে ঘটছে, সেটাই সত্য কিনা, নাকি এই মুরব্বী মানে বুড়া হয়ে গেছে উল্টাপাল্টা বলতেছে, এইসব বিষয় চিন্তা করে তারা আসলে বিষয়টাকে গুরুত্ব দেননি। বিষয়টা এভাবেই আস্তে আস্তে মানুষের মন থেকে মুছে যেতে থাকে। এই ঘটনার নাকি 5 থেকে 7 বছর পর ওই দুইজন ব্যক্তির মধ্যে একজন পারিবারিক কলহের জের ধরে একটি গাছে গলায় দড়ি দিয়ে সুইসাইড করেন। তো বিষয়টা তো আসলে পারিবারিক কলহের কারণে হয়েছে। এই কারণে এই ব্যাপারগুলো মানুষ ওইভাবে কথা বলেনি, কিন্তু কেউ কেউ বলেছে যে হ্যাঁ ওই মুরব্বী বলছে। তখন কিন্তু ওই মুরব্বী মারা গেছেন, যে 100 বছর উপর যিনি বয়স, উনি কিন্তু তখন আবার মারা গেছেন। তখন লোকজন বলছিল যে ওই মুরব্বী তো এরকম বলছিল রে, এর কারণে এটা হয়েছে কিনা। বলে দূর, ওর পারিবারিক সমস্যা ছিল, এই জন্য সে গলায় দড়িতে মারা গেছে, এই কারণে এটা হবে কেন, এটা তো একটা স্বাভাবিক বিষয়। তো যাই হোক, একজনের মৃত্যুর পর আর একজন যে ছিল সেও একটু চিন্তা করে কি ব্যাপার, ও মারা গেল, ওই যে মুরব্বী বলছিল যে গলায় দড়িতে মারা যায়, এই কারণে কি মারা গেল কিনা, সেই বিষয়টা নিয়ে ভাবতে থাকে। কিন্তু আশেপাশের লোকজন, আত্মীয় স্বজনরা তাকে সান্ত্বনা দেয় যে না, এই টাইপের কোনো কিছু না, এটা এমনি হয়েছে, স্বাভাবিক। ওই লোকের মৃত্যুর বছর 3-4 পরে নাকি এই লোকও পারিবারিক কলহের জের ধরে একটি গাছে গলায় দড়ি দিয়ে রাতের বেলা মারা গিয়েছিলেন। এটাও পারিবারিক কলহ। মানে এটা বোঝার উপায় নাই যে অদ্ভুত এবং রহস্যময় কোনো কারণে তাদের মৃত্যু হয়েছিল কিনা। মনে হচ্ছে একদম স্বাভাবিক, কিন্তু দুজনের মৃত্যু গলায় দড়ি দিয়ে হয়েছে পারিবারিক কলহের জের ধরে, ভিন্ন ভিন্ন সময়ে। এটা আপাতত দৃষ্টিতে স্বাভাবিক মনে হলেও আসলে কি স্বাভাবিক? ওই যে মুরব্বী বলে গিয়েছিলেন তিনি ছোটবেলায় তার এক আত্মীয়ের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটেছে বলে শুনেছেন, তাহলে এই ধরনের ঘটনা কি সত্য? না হলে কেন এই দুজনের মৃত্যু এভাবে হলো? এরপরে নাকি এই ধরনের কোনো ঘটনা ওই এলাকায় ঘটেনি। আর তারপরে তো নদী ভাঙনে ওই এলাকায় বিলীন হয়ে গেছে। মানুষের মুখে মুখে এই ঘটনাগুলো আস্তে আস্তে রয়ে গিয়েছে। এটা যে খুব প্রচলিত কোনো ঘটনা তাও নয়। এটা আমার ওই খালা তার এক আত্মীয়ের কাছে শুনেছিলেন, তিনি আবার আরেকজনের কাছে শুনেছিলেন। এইরকম একটা পুরাতন ঘটনা, রহস্যময় একটি ঘটনা। আদৌ এই ঘটনার সত্যতা মানে আছে কিনা সেটা নির্ণয় করা এখন কিন্তু কোনোভাবেই সম্ভব নয়, কারণ ওই এলাকাটি এখন আর নেই, বহু আগের ঘটনা। তো প্রিয় লিসেনার্স, রহস্যময় ঘটনাটি আপনাদের কেমন লাগলো? আশা করছি ভালো লেগেছে। প্রিয় লিসেনার্স, আমাদের চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মোহাম্মদ অলিউল্লাহ। ওনার বাড়ি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার রসুলপুর গ্রামে। ঘটনাটি ঘটেছিল 1999 থেকে 2000 সালের মাঝামাঝি একটি সময়, আর এটি ঘটেছিল ওনার বাবার সঙ্গে। ওনার বাবা একজন আলেম এবং ওই সময় উনি ইমামতি করতেন ঢাকাতে। রমজান মাসে তারাবির নামাজ শেষ হয়ে যায়, বিশেষ করে খতম তারাবির নামাজ শেষ হয়ে যায় 27 রমজানে। পরবর্তী দিনগুলোতে চাঁদ ওঠার আগ পর্যন্ত সূরা তারাবি চলতে থাকে। তো উনি 27 রমজানে তারাবি শেষ করার পর উনি মসজিদ থেকে ছুটি নেন। ছুটি নিয়ে উনি বাড়ির দিকে রওনা করবেন। এদিকে বাড়িতে আসার আগে
ওনার শ্বশুরের সঙ্গে দেখা করতে হবে। ওনার শ্বশুর মিরপুর ক্যান্টনমেন্টে ছিলেন তখন, তিনি আর্মিতে চাকরি করতেন। তো উনি ওনার শ্বশুরের সঙ্গে দেখা করেন। তো ওনার শ্বশুর ওই ঈদে ছুটি পাননি, কুরবানি ঈদে পাবেন। এই কারণে তার সঙ্গে দেখা হওয়ার পর কিছু জিনিস কিনেছিলেন বাড়ির জন্য, সেইগুলো তার কাছে দিয়ে দেন এবং বলেন তার ছোট মেয়ে মানে ওয়ালিউল্লাহ ভাইয়ের বাবার ছোট শালিকা, তার জন্য একটা ভালো আলেম পাত্র দেখতে, যেহেতু উনি বাড়িতে যাচ্ছেন একটু সময় নিয়ে যেন এই কাজটি তিনি করেন। তো উনি বললেন যে ঠিক আছে, আমি বাড়িতে গিয়ে এই কাজটা আমি করব। ওনার সঙ্গে দেখা করে বিদায় নিয়ে উনি বাড়িতে চলে আসেন। বাড়িতে চলে আসার পর চারিদিকে খোঁজ খবর লাগান নিজের ছোট শালিকার বিয়ের জন্য পাত্র দেখতে। তো এভাবে খুঁজতে খুঁজতে খান্দারপাড় নামক একটি গ্রামে একটা ভালো ছেলের সন্ধান পাওয়া যায়। তো ওই খান্দারপাড় যে গ্রামটা, এই গ্রামটা ছিল রসুলপুর গ্রামের পরে হলো কৃষ্ণপুর গ্রাম, কৃষ্ণপুরের পরে আদমপুর গ্রাম, আর আদমপুরের পরে পাতরাইল নামক আর একটা গ্রাম রয়েছে। ওই গ্রামের পরে একটি খাল রয়েছে, যে খালটি কুমার নদীর সঙ্গে সংযুক্ত। ওই ছোট্ট খালটি পার হয়ে হচ্ছে খান্দারপাড় গ্রাম। তো এই লোকেশনটা কেন বলছি, কারণ এই ঘটনাটা বলার সময় প্রত্যেকটি গ্রামের কিছু কিছু ব্যাপার আমাদের সামনে চলে আসবে, এই জন্য এই জায়গাগুলো সম্পর্কে আপনাদেরকে বলে দিচ্ছি। তো উনি যখন ওই বাড়িতে পৌঁছান, পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে যায়। তো সন্ধ্যার পর কথাবার্তা শুরু হয়, এশার আজানের আগ পর্যন্ত কথাবার্তা চলতে থাকে। এশার নামাজ পড়ে ওনাকে আপ্যায়ন করা হয়। এখন আপ্যায়নের পরে উনি চলে যাবেন, এমন সময় ঝুম বৃষ্টি শুরু হয়ে যায়। এমন বৃষ্টি যে বৃষ্টি থামার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না, 1 ঘন্টা 2 ঘন্টা ধরে টানা বৃষ্টি হচ্ছে। তখন ওই বাড়ির লোকজন বলেন যে আপনার এত কষ্ট করে রাতের বেলা যাওয়ার দরকার নাই, এতগুলো গ্রাম পাড়ি দিয়ে আপনাকে যেতে হবে, তারপর আবার ছোট একটা খাল পাড়ি দিতে হবে, আপনি আজকে আমাদের বাড়িতে থাকেন, আগামীকালকে যাবেন। পথে যেতে যদি কোনো অসুবিধা হয়, কোনো ঝামেলা হয়, তাহলে আমরা নিজেদেরকে অপরাধী মনে করব। এখন ওয়ালিউল্লাহ ভাইয়ের বাবা যিনি, উনি চিন্তা করছিলেন যে এতদিন বাড়ির বাইরে ছিলাম, পরিবারের সাথে তো আসলে খুব একটা সময় দেওয়া হয়নি, তো এক রাতও বাইরে থাকবো না, বাচ্চা কাচ্চাদের সাথে সময় কাটাবো, উনি এই চিন্তা করেছেন। আর তাছাড়া তখনও তো বিয়ে হয়নি, তো তারা তো তখনও আত্মীয় হননি, যার কারণে আসলে রাতের বেলা থাকতে উনি খুবই ইতস্তত বোধ করছিলেন। উনিও নাছর বান্দা চলে যাবেনি। ওদিকে বৃষ্টি মোটামুটি কমতে কমতে রাত প্রায় 11টা 11:30 বেজে যায়। ওই বাড়ির লোকজনের অনেক নিষেধ সত্ত্বেও উনি তাদের কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে পড়েন, কারণ তার কাছে টর্চ লাইট ছিল। উনি ভেবেছিলেন যে টর্চ লাইট আছে তো কোনো সমস্যা নেই। উনি বের হন। তো উনি খান্দারপাড় যেখানে ওই খালটা রয়েছে, ওই খালের কাছে যখন আসেন তখন দেখেন যে নৌকাগুলো রয়েছে, একজনও মাঝি নেই, কারণ টানা বৃষ্টির কারণে লোকজন নাই। ওই মাঝিরা ভেবেছে যে আর লোকজন আসবে না, এই কারণে তারা ঘাটে নৌকা বেঁধে যে যার মতো চলে গিয়েছে, কেউ নেই। এখন খাল পার হবেন কিভাবে এই চিন্তা করছেন। হঠাৎ করে মাথায় আসলো যে আরে খাল পার হওয়ার জন্য তো আর একটা রাস্তা রয়েছে। সেখান দিয়ে কিছুটা দক্ষিণ পথে এগিয়ে গেলে ওখানে একটি চার বা সাঁকো রয়েছে, ওই সাঁকো দিয়ে পার হতে পারবেন, বেশ লম্বা একটা সাঁকো, অনায়াসে সেটা দিয়ে পার হওয়া যাবে। তো উনি ওই দিকে হাঁটা শুরু করেন। ওই পথে দুটো বড় বড় অনেক পুরাতন বট গাছ রয়েছে। উনি হাঁটতে হাঁটতে যখন বট গাছের কাছে চলে আসেন, তখন হঠাৎ করে ওনার কানে খুব করুণ কান্নার শব্দ ভেসে আসে। একজন মহিলা মানুষের কাতর কান্না। যে কোনো মানুষ ওই কান্না শুনলে তার হৃদয় বিগলিত হতে বাধ্য থাকবে। তো উনি ভাবছিলেন এভাবে কান্না করে কে, কেউ কোনো অসুবিধায় পড়লো কিনা, উনি এগুলো ভাবছেন। এটা কোনো প্যারানরমাল কোনো ব্যাপার হতে পারে বা কোনো ভয়ের ব্যাপার হতে পারে, এইটা ওনার আসলে মাথায় কাজ করছে না। তখন উনি কান্নার শব্দের যে সোর্স, এই সোর্স খুঁজতে গিয়ে উনি অনুভব করলেন এই শব্দটি মনে হচ্ছে ওই বট গাছের উপর থেকে আসছে। তো উনি 7-5 না ভেবে
ওনার হাতে যে টর্চ লাইটটি ছিল, এই টর্চ লাইটটি ওই বট গাছের উপরে মারেন, একটা বট গাছের দিকে। উনি দেখেন বট গাছের একটি ডালে লম্বা দুটো পা, ডালের উপরে দুটো লম্বা পা, এত চিকন পা মনে হচ্ছে একটা কঙ্কাল বা হাড়ের উপরে চামড়া লাগিয়ে দেওয়া হয়েছে, এরকম এত চিকন পা আর এত লম্বা পা। উনি টর্চ লাইট মারার পর এই পায়ের উপরে যে বডি কোথায় সেটা উনি বুঝতে পারছেন না, তবে উপর থেকে একটা শাড়ির আঁচল নিচে ঝুলে পড়েছে এবং সেটা নড়ছে। উনি যখন এটি দেখেছেন সাথে সাথে কান্না থেমে যায়। কান্না থামার পর ভয়ানক এবং বিদঘুটে হাসির শব্দ শোনা যায়। একটু আগে যে কাঁদছিল সে এখন এইভাবে বিদঘুটে শব্দে হাসছে। এই হাসি এবং ওই অবয়ব দেখে এবং ওই হাসি শুনে এবং ওই অবয়ব দেখে ওনার তো একদম পিলে চমকে যায়, আত্মা বের হয়ে যাওয়ার জোগাড়। উনি সূরা ইয়াসিন পাঠ করতে থাকেন। ওনার ভাষ্য অনুযায়ী উনি সূরা ইয়াসিন পাঠ করছেন। সূরা ইয়াসিন ওনার খুব ভালোভাবেই আয়ত্তে ছিল, তো একটা আয়াতের পর আর একটা আয়াত তো পড়বেন। এক আয়াত পড়ার পরে পরবর্তী আয়াত যে কোনটা সেটা উনি ভুলে যাচ্ছিলেন। উনি সূরা ইয়াসিন কিছুতেই পড়তে পারছিলেন না। শুরু করছেন, কিছু সময় পরে ওনার মুখে আসে না, বারবার আবার সূরা শুরু থেকে শুরু করছেন। এই একটা অবস্থা, উনি ওখান থেকে নড়তেই পারছিলেন না। তো যাই হোক, পরবর্তীতে দ্রুত উনি ওখান থেকে কষ্টে মষ্টে সরে আসেন, সাঁকো পার হন। সাঁকো পার হওয়ার সময় ওনার সাথে তেমন কোনো সমস্যা হয়নি। সাঁকো পার হওয়ার পর উনি পাতরাইল গ্রামে আসেন। তো পাতরাইল গ্রামটি উনি বেশ স্বাভাবিকভাবে পার হন। পাতরাইলের পরে আসে আদমপুর গ্রাম। ওই আদমপুর গ্রামে এসে উনি রাস্তা পার হচ্ছিলেন। বৃষ্টির কারণে রাস্তা বেশ কর্দমাক্ত ছিল, এই জন্য খুব দ্রুত গতিতে উনি পার হতে পারছিলেন না। উনি যখন সোজা রাস্তা পার হচ্ছিলেন, ডানে বায়ে ধান ক্ষেত বা ফসলি জমি ছিল। হঠাৎ করে দেখছেন বিশাল লম্বা একটা অবয়ব, সাদা জুব্বা পরা, চেহারা বোঝা যাচ্ছে। তার বর্ণনা অনুযায়ী 60 থেকে 70 হাত লম্বা হবে, এত লম্বা একটা অবয়ব দাঁড়িয়ে আছে রাস্তার মাঝখানে। এবং তাকে দেখে, মানে ওলিউল্লাহ ভাইয়ের বাবাকে দেখে ওই অবয়বটি হাসছে। এই ধরনের একটি ব্যাপার যখন উনি দেখেন, উনি তো বুঝতে পারেন এটা মোটেও স্বাভাবিক কিছু না। স্বাভাবিক কোনো মানুষ এত লম্বা হয় না। উনি রাস্তা কিভাবে পার হবেন? রাস্তার মাঝখানে সে দাঁড়িয়ে আছে। উনি কি করবেন? সামনে যাবেন না পেছনে যাবেন, ডানে যাবেন না বায়ে যাবেন, কিছুই বুঝতে পারছেন না। উনি ভয়ে রাস্তার উপরই বসে পড়েন এবং যা দোয়া দুরুদ জানেন সেগুলো পড়া শুরু করেন। তো ওই অবয়বটি হাসতে হাসতে একটা পর্যায়ে বলে ওঠে, তোর কোনো ভয় নাই রে, আমি তোর ক্ষতি করব না। তোর ভিতরে আল্লাহর কালাম আছে, কেউ তোর ক্ষতি করতে পারবে না। তুই যা, তুই চলে যা, তোর বাড়ির দিকে চলে যা, তোর ভয় নেই। তার কথারই উত্তর শুনে, তার কথার এই ব্যাপারটা শুনে তখন ওলিউল্লাহ ভাইয়ের বাবা উনি বলছেন যে, ভয়ে ভয়ে বলছেন, তার সাথে কথোপকথন হচ্ছে যে, আপনি আমার সামনে থেকে চলে যান, আপনাকে দেখে আমি খুব ভয় পাচ্ছি। আপনি সামনে থেকে না গেলে আমি তো যেতে পারছি না। তখন ওই অবয়বটি বলছে যে, আমি থাকলেও তোর কোনো সমস্যা নেই, তুই যা। তখন ওলিউল্লাহ ভাইয়ের বাবা উনি বলছে যে, না আমি যেতে পারছি না, আপনি এখানে থাকলে আমি কোনোভাবেই রাস্তা পার হতে পারবো না, আমি সাহস পাচ্ছি না। তখন ওই অবয়বটি আবারও হেসে দেয়, হেসে দিয়ে বলে, আচ্ছা ঠিক আছে, তুই যখন এতই ভয় পাচ্ছিস যা, আমি চলে গেলাম। এই বলে লম্বা পা তো উনি রাস্তা থেকে আরেকটা পা ওই ক্ষেতের মধ্যে দেন, তারপরে আরেকটা কদম বাড়ান, তারপরে উনি অদৃশ্য হয়ে যান, আর কাউকে দেখা যায় না, চোখের সামনে অদৃশ্য হয়ে গেলেন। উনি এইটার পরে আরো বেশি ভয় পান। তারপর উনি আগাতে থাকেন। আগাতে আগাতে উনি কৃষ্ণপুর যে জায়গাটা, ওই কৃষ্ণপুরের এখানে চলে আসেন। ওইখানে 3 রাস্তার একটি মোড় রয়েছে। 3 রাস্তার মোড়ে 3 থেকে 4টি তাল গাছ রয়েছে। উনি যখন তাল গাছের কাছে আসেন তখন দেখেন ওই 3-4টা তাল গাছের মাথায় আগুনের বড় বড় গোলা, একটা এরকম 5-6টা গোলা রয়েছে, আগুনের গোলা। এগুলো একবার এক তাল গাছের মাথা থেকে আরেক তাল গাছের মাথায় যায়, আবার এক তাল গাছের মাথা থেকে আরেকটা তাল গাছের মাথায় আসে। এভাবে তারা
মুভিং করছে। উনি এই দৃশ্য দেখে প্রচন্ড ভয় পান, কিন্তু ওনাকে তো বাড়িতে ফিরতে হবে, ভয় পেলে তো চলবে না। উনি ওনার বাড়ির দিকে এগোতে থাকেন। আদমপুর পার হওয়ার পর কৃষ্ণপুর এসেছেন। এখন কৃষ্ণপুর থেকে ওনার বাড়িতে যাওয়ার মানে রসুলপুরে যাওয়ার দুটো রাস্তা রয়েছে। এক হলো মেইন রাস্তা, যেদিকে সবাই সচরাচর আসা যাওয়া করে, আর একটা রাস্তা হচ্ছে ক্ষেতের মধ্যে দিয়ে, আইল বা পাথার বলে লোকালি, সেদিক দিয়ে আসতে হবে। রাস্তা দিয়ে গেলে অনেক দূরত্ব, কিন্তু আইল দিয়ে গেলে সর্বোচ্চ 15 মিনিটের মধ্যে উনি উনার বাড়িতে চলে আসতে পারবেন। উনি চিন্তা করলেন, প্রতিমধ্যে এতগুলো ঘটনা ঘটেছে, সবগুলো তো রাস্তা দিয়েই আসছি, এখন অনেক রাত হয়ে গেছে, রাস্তা দিয়ে যাব না, আমি এই আইলের মধ্যে দিয়ে যাব। এই চিন্তা করে উনি ওই ক্ষেতের মধ্যে দিয়ে নেমে আইল ধরে হাঁটা শুরু করেন। ওই সময়ে পাট লাগানো ছিল, মানে পাট গাছগুলো খুব বেশি বড় না হলেও মোটামুটি বড় হয়েছে আর কি। তো উনি যখন হেঁটে হেঁটে যাচ্ছিলেন, হঠাৎ করে উনি দেখতে পান একসাথে অনেকগুলো শেয়াল, এবং ওই শেয়ালগুলো আকার আকৃতিতে অনেক বড়। উনি বুঝতে পারলেন এগুলো স্বাভাবিক কোনো শেয়াল নয়। উনি এটাও বুঝতে পারেন ওই শেয়ালগুলো হয়তো তাকে খেয়াল করেনি। উনি সাথে সাথে ওই পাট গাছ যেগুলো ছিল, মানে পাশে যে ক্ষেত ছিল, আস্তে করে পাট গাছের মধ্যে লুকিয়ে পড়েন। উনি দেখছেন যে শিয়ালগুলো কি করে। উনি দেখলেন যে শিয়ালগুলো এগুলো কিছুটা আশেপাশে চাওয়াচাওয়ি করলো, তারপর আবার অন্যদিকে হেঁটে একসাথে সবগুলো চলে গেল। উনি যখন নিশ্চিত হলেন যে একটি শিয়ালও এখন নেই, তখন উনি আবার ওখান থেকে বের হন। ওনার হাতে কিন্তু টর্চ লাইট ছিল, কিন্তু টর্চ লাইট কিন্তু জ্বালাচ্ছিলেন না উনি তখন। উনি ওইখান থেকে বের হয়ে দ্রুত বাড়ির পথে হাঁটতে থাকেন। উনি ওনার বাড়ির কাছাকাছি চলে এসেছিলেন, মানে ওই রসুলপুর যে গ্রাম, কৃষ্ণপুর পার হওয়ার পরে। তো ওনার বাড়িতে যাওয়ার আগে একটি বড় বাগান পড়ে। সবাই ওই বাগানটিকে খাসির বাগান বলে। ওই খাসির বাগান এতটা ভয়ঙ্কর যে দিনের বেলাও মানুষ যদি নাকি ওখানে ভয় পায়। কারণ হচ্ছে ওই খাসির বাগানে অনেক মানুষ দেখে যে গলা কাটা খাসি সেখানে ঘুরে বেড়ায়, দিন হোক রাত হোক, অনেক সময় নাকি এই জিনিসটা দেখা যায়। এই কারণে ওই বাগানটির নাম হয়েছে খাসির বাগান। এখন ওনাকে কিন্তু এই খাসির বাগান পার হতে হবে। উনি ভুলে গিয়েছিলেন যে এই আইল দিয়ে আসতে গেলে খাসির বাগান পার হতে হবে। এখন একটা বিপদে পড়ে গেছেন, এখন কি করা, খাসির বাগান তো ওনাকে যেভাবে হোক পার হতেই হবে, না ছাড়া তো উপায় নেই। এখন কোন মানুষের তো সাহায্য সহযোগিতা প্রয়োজন। ওই পাশে একটা মসজিদ ছিল, এটা উনি জানতেন। ওই মসজিদের যিনি ইমাম কাম মুয়াজ্জিন এবং খাদেম একজনই ব্যক্তি, তো উনি ওই মসজিদের সাথে একটি ঘরে থাকতেন। তো উনি ওই মসজিদের কাছে যান, গিয়ে তাকে ঘুম থেকে ডেকে তোলেন। ডেকে তোলার পর নিজের পরিচয় দেন এবং ইমাম সাহেব তাকে চেনেন। চেনার পরে ওনাকে অনুরোধ করেন যে আসলে এরকম পথে অনেক ভয়ানক ঘটনা ঘটেছে তার সাথে, এখন এই খাসির বাগানটা একা একা পায়ে দিতে সাহস করছেন না তিনি। এই জন্য তিনি যদি, মানে ওই ইমাম সাহেব যদি তাকে সঙ্গ দেন এবং খাসির বাগানটা পার করে দিয়ে আসেন। ইমাম সাহেব খাসির বাগানের কথা শুনে তিনি নিজেও পান ভয়। ওরে বাপরে, এই খাসির বাগান পার হতে হবে। সমস্যা দেখা দিল যে খাসির বাগান পার হতে সমস্যা নাই, কিন্তু যখন এই ওলিউল্লাহ ভাইয়ের বাবাকে পার করে দেবেন তিনি, ফেরত আসার সময় তো তাকে একা আসতে হবে। এই চিন্তা করে ওনার মোটেও সাহস হয় না। এই ওনার অপারগতার কথাটা ওলিউল্লাহ ভাইয়ের বাবাকে বলেন যে এই ব্যাপার, আপনাকে এগিয়ে দিতে তো কোনো সমস্যা নেই, কিন্তু আমাকে একা একা ফেরত আসতে হবে, তখন তো আমার বিপদ হবে। এই জন্য আমি আপনার জন্য একটা কাজ করে দিই, সেটা হলো আপনার জন্য মশাল তৈরি করে দিই। এই মশালের মাথায় আগুন ধরিয়ে দিব এবং আপনি অনায়াসে পার হতে পারবেন, আর আগুন থাকলে আপনার কাছে কেউ আসবে না। যখন ওলিউল্লাহ ভাইয়ের বাবা দেখলেন যে আসলে উনি নিজেও খুব ভয় পাচ্ছেন, আর এই ভয়ের কারণে উনি সাথে আসতে চাচ্ছিলেন না, তাই উনি যতটুকু সাহায্য করতে চাচ্ছেন উনি সেটাই সাহায্যটা উনি নেন। তার জন্য একটা মশাল বানিয়ে দেন সেই মসজিদের ইমাম সাহেব। মশালের মাথায় আগুন ধরিয়ে দেন এবং মশালটা তার হাতে ধরিয়ে দেওয়ার পর উনি হেঁটে হেঁটে সেই খাসির বাগান পার হওয়া শুরু করেন। এতটা পথ উনি এসেছেন, বিভিন্ন জায়গায় যে সমস্যাগুলো হয়েছে, ওই জায়গাতে যে সমস্যা হবে এটা ওনার জানা ছিল না, কিন্তু এমন একটি জায়গার ভেতর দিয়ে উনি আসছেন যেই জায়গাতে দিনের বেলাতেই সমস্যা হয়। আপনারা একবার ভাবুন, যেখানে দিনের বেলাতে সমস্যা হয়, রাতের কথা বাদই দিলাম, সেখানে
এই ব্যাপারটা জেনে রাতের বেলা একা একা উনি হেঁটে আসছেন, এটা কতটা ভয়ের হতে পারে। উনি দোয়া কালাম যা জানেন পড়ছিলেন, কিন্তু সব ওনার ওলট পালট হয়ে যাচ্ছিল, মানে উনি এতটা ভয় পাচ্ছিলেন। উনি খাসির বাগান আস্তে আস্তে পার হয়ে যান। খাসির বাগানে ওনার সাথে আল্লাহর অশেষ রহমতে কোনো ঘটনাই ঘটেনি। উনি খাসির বাগান পার হওয়ার পরেই ওই মশাল ফেলে দিয়ে দেন দৌড়। ওনার হাতে তো টর্চ লাইট ছিল, কিন্তু দৌড় দিলেও পথঘাট তো পিচ্ছিল হয়ে গিয়েছিল বৃষ্টির কারণে। বৃষ্টিটা অনেক এলাকা নিয়ে হয়েছিল, তো আশেপাশে 3-4 গ্রাম পুরো বৃষ্টিতে মানে কর্দমাক্ত হয়ে গিয়েছিল মাটির রাস্তাগুলো। তো উনি ওনার বাড়ির কাছাকাছি চলে আসেন, তখন উনি সাহস পান এবং বাড়ির উঠোনে আসার সাথে সাথে দৌড়ের একটা ঝোঁক ছিল, তো উঠোনে ঠাস করে পড়ে যান, কারণ উঠোনেও পানি ছিল, কাদা হয়ে গিয়েছিল। তো পড়ে যাওয়ার শব্দ শুনে বাড়ির লোকজন বের হয়ে আসে, কারণ বাড়ির লোকজন অপেক্ষায় ছিল। উনি বলেছিলেন যে যত রাতই হোক ফেরত আসবেন, এই জন্য বাড়ির লোকজন ঘুমায় নাই। যখনই শব্দ হয়েছে তখনই তারা বের হয়ে দেখে এই অবস্থা। তাকে ধরাধরি করে ঘরে নিয়ে আসা হয়, তারপর পানি দিয়ে তাকে পরিষ্কার করে দেওয়া হয়, কারণ পথঘাটে তো ওনার কি অবস্থা হয়েছে প্রিয় লিসেনার্স আপনারা তো বুঝতেই পারছেন। এবং ওই রাত্রে উনি তেমন কাউকে কিছু বলেন নাই। পরের দিন উনি সকলকে খুলে বলেন এই পুরো পথে ওনার সাথে কি ধরনের ঘটনা ঘটেছে। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা মূলত। তো অসংখ্য ধন্যবাদ ওলিউল্লাহ ভাইকে। চমৎকার একটি ঘটনা যেটি ওনার বাবার সঙ্গে ঘটেছিল, সেই ঘটনাটি আমাদের সাথে আপনি শেয়ার করেছেন, এবং ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মামুন শিকদার। ওনার বাসা ঢাকা জেলার অন্তর্গত নবাবগঞ্জ উপজেলার বক্সনগর গ্রামে। ঘটনাটি ওনার নিজের সঙ্গেই ঘটেছিল। সময়কালটা ছিল 2015 সাল। তখন তিনি হোসেন শহীদ সোহরাওয়ার্দী বিশ্ববিদ্যালয়ে সেখানে লেখাপড়া করছেন, আর ওই সময় উনি অনার্স 2য় বর্ষের স্টুডেন্ট ছিলেন। ঘটনার দিন ছিল সোমবার। ওনার এক বন্ধুর জন্মদিনে সব বন্ধুদেরকে নিমন্ত্রণ করা হয়, কিন্তু ওই বন্ধুর বাসা ছিল ঢাকাতে, আর ওনার বাড়ি ঢাকা জেলায়, কিন্তু সিটি কর্পোরেশনের মধ্যে তো আর নয়। ঢাকা থেকে নবাবগঞ্জ যেতে হলে কিন্তু দীর্ঘ পথ পাড়ি দিয়ে যেতে হয়। শুরুতে তিনি যেতে চাননি, পরে বন্ধুদের জোরাজোরির কারণে ওই বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে যেতে রাজি হন। তো ওই বন্ধুর জন্মদিনের অনুষ্ঠান শেষ হতে হতে রাত প্রায় 9:30 মতো বেজে যায়। উনি একটু তাড়াতাড়ি বের হয়েছিলেন। অন্যদের বাড়ি তো ঢাকাতেই, শহরের মধ্যে, যার কারণে তাদের বাড়িতে যেতে খুব বেশি সমস্যা হওয়ার কথা নয়, কিন্তু ওনাকে তো অনেক দূরে আসতে হবে। এই জন্য অন্যদের কাছ থেকে তিনি একটু তাড়াতাড়ি বিদায় নেন। আর তখন আর কি মূলত 9:30 মতো বাজে। উনি যখন গুলিস্তানে আসলেন, তো গুলিস্তান থেকে নবাবগঞ্জের গাড়িগুলো ছাড়ে, তো তখন উনি দেখলেন যে গুলিস্তানে নবাবগঞ্জে যাওয়ার জন্য যে সর্বশেষ গাড়িটা, লাস্ট ট্রিপ যেটা, সেটা ছেড়ে চলে গেছে। তো ছেড়ে চলে গেলেও নবাবগঞ্জে কিন্তু যাওয়া যায়। তো যাওয়া যায় হচ্ছে কদমতলী ব্রিজ, যেটা ওই ব্রিজ পার হয়ে যদি আসা যায়, সেখান থেকে সিএনজিতে নবাবগঞ্জ যাওয়া যায়। তো উনি ওইখান থেকে কদমতলী ব্রিজ পার হয়ে সিএনজি নিয়ে নবাবগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন। ঘটনার দিনে, ওই দিন ওনার বাড়ির সকলে ওনার নানার বাড়িতে চলে গিয়েছিলেন। তো উনি চিন্তা করলেন যে তাহলে তো এখন নানার বাড়িতে যেতে হবে। আর ওনার নানার বাড়িতে যাওয়ার জন্য 2টা রাস্তা রয়েছে। একটা হলো ওই বক্সনগর নেমে নৌকা পার হতে হয় একটা জায়গায়, আর আরেকটা হলো কোমরগঞ্জ নামক একটা জায়গা আছে, ওইখান থেকে হেঁটে চলে যাওয়া যায়। তো উনি কোমরগঞ্জেই নামবেন। তো ঢাকা থেকে কোমরগঞ্জ আসতে আসতে ওনার প্রায় 11:45 বেজে যায় রাত। আর এত রাত্রে উনি যে নৌকা পাবেন না তা তো উনি আগে থেকেই বুঝেছিলেন, এই জন্য উনি কোমরগঞ্জ এসেছিলেন। তো কোমরগঞ্জ নেমে উনি হেঁটে হেঁটে রওনা দেন। কোমরগঞ্জ থেকে ওনার নানার বাড়ির দূরত্ব প্রায় 4 কিলোমিটার। এখন রাতের বেলায় 4 কিলোমিটার পথ ওনাকে একাই পাড়ি দিতে হবে এবং হেঁটে হেঁটে পাড়ি দিতে হবে। যাই হোক, উনি ওনার কানে
হেডফোন লাগিয়ে ওনার স্মার্টফোনে গান শুনতে শুনতে যাচ্ছিলেন। উনি যখন শুভরিয়া নামক গ্রামের মধ্য দিয়ে যাচ্ছিলেন তখন একটি মন্দির পড়ে। ওই মন্দিরের কাছাকাছি জায়গায় উনি হঠাৎ করে একজন লোককে দেখতে পান, যিনি খালি গায়ে ছিলেন, একটি ধুতি পরা ছিলেন। দেখে বয়স্কই মনে হচ্ছিল ওনাকে, মনে হলো ওই মন্দিরের পুরোহিত বা এরকম কিছু হবে আর কি। তো উনি আমাকে বললেন, হে বাবা, তুমি কই যাবা এত রাত্রে? তখন উনি বলছেন যে আমি তো আমার নানার বাসায় যাব। তখন উনি বলছেন যে এত রাত্রে তুমি এই পথ দিয়ে যাবা? আচ্ছা, খুব সাবধানে যাও, কিন্তু সামনের রাস্তাটা ভালো না। শুভরিয়া গ্রামের পর প্রায় 1 কিলোমিটার রাস্তা একদম নির্জন। রাস্তার পাশে অসংখ্য গাছ এবং রাস্তার শেষ প্রান্তে একটা বড় বট গাছ রয়েছে। তো উনি আসলে এগুলো নিয়ে তেমন কিছু ভাবছেন না, উনি হেঁটে হেঁটে যাচ্ছেন। তো উনি যখন ওই বট গাছটার নিচে চলে এসেছেন, হঠাৎ করে ওনার মনে হলো যে বট গাছটার উপর থেকে পানি জাতীয় কিছু একটা ওনার গায়ে পড়ে। ওই দিন ছিল আবার চাঁদনি রাত। তো যখন কিছু একটা গায়ে পড়েছে, স্বাভাবিকভাবেই উনি ওই বট গাছটার উপর দিকে তাকান। তাকিয়ে ভয়ানক এক জিনিস দেখতে পান। তিনি দেখেন একটি নারী অবয়ব শাড়ি পরা একটি ডালের উপর একদম মানুষের মতো বসে আছে। ডালের উপর একদম মানুষের মতো বসে থাকা এটা কিন্তু খুব কঠিন ব্যাপার, বিশেষ করে গাছের উপরে। এবং সে কিছু একটা খাচ্ছে এবং ওই জিনিসটা থেকেই কিছু একটা চুইয়ে চুইয়ে পড়ছে। উনি তখন ওনার শার্টের দিকে তাকিয়ে দেখেন যে কালো কালো দেখা যাচ্ছে, কারণ চাঁদনি রাতে তো আসলে লাল বর্ণ কালোই দেখা যাবে, এটা তো আর লাল টকটকে দেখার কথা নয়। তো উনি কালো যখন দেখতে পেয়েছেন তখন বুঝলেন যে এই জিনিসটা আসলে রক্ত, আর ওই অবয়বটি মানুষের হাতের মতো কিছু একটা নিয়ে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। উনি যখন ওই অবয়বটাকে দেখে ফেলেন তখন ওই অবয়বটা ভয়ানক রাগীর দৃষ্টিতে ওনার দিকে তাকান। মনে হচ্ছে যে তাকে দেখে ফেলাটা সে মোটেও পছন্দ করেনি। এখন যেহেতু দেখে ফেলেইছে, তখন ওই অবয়বটা এক বীভৎস হাসি দেয়। ওই বীভৎস হাসিতে মনে হচ্ছিল যে ওই অবয়বের মুখের মধ্যে 32টা দাঁত না, অনেকগুলো দাঁত সেগুলো বের হয়ে এসেছে এবং দাঁতগুলো চকচক করছে সাদা। এই দৃশ্য দেখার পর উনি ওইখান থেকে এক চুলো নড়তে পারছেন না। কি দৌড় দিবেন, কি সরে যাবেন, মনে হচ্ছে যে উনি ওখানে ফ্রিজ হয়ে গিয়েছেন, একদম শক্ত হয়ে উনি ওখানে দাঁড়িয়ে গেছেন, নড়তে চড়তে পারছেন না, এতটা ভয় পেয়েছেন। ভয়ের শিহরণগুলো প্রতিনিয়ত উনার মেরুদণ্ড বরাবর বইয়ের নিচে চলে যাচ্ছিল। ওনার শরীর এতটা ভার হয়ে গিয়েছে উনি নিজেই বুঝতে পারছিলেন না যে এখন কি করা উচিত, কিন্তু কোনোভাবেই উনি নড়াচড়া করতে পারছিলেন না। তখন যেটা হয়, ওই অবয়বটি একদম বানরের মতো গাছ থেকে সুরসুর করে নেমে এসে ওনাকে সজোরে একটা আঘাত করে। এক আঘাতে উনি 4-5 হাত দূরে ছিটকে পড়ে যান। এরপর ওই অবয়বটি ওনার বুকের উপর উঠে বসেন এবং ওনার শরীরের উপর আঁচড় কাটতে থাকেন। বড় বড় নখ ছিল, নখ দিয়ে আঁচড় কাটছে। 3-4 বার আঁচড় কাটার পর ওনার পা ধরে টানতে টানতে ওই বট গাছের পাশে থাকা একটি ছোট পুকুরের দিকে নিয়ে যায়। উনি চিৎকার করছেন ওনার মতো করে, কিন্তু উনি ঠিক বুঝতে পারছিলেন না যে ওনার সাথে কতক্ষণ এরকম হয়েছিল। একটা পর্যায়ে ওনার কিছু মনে থাকে না, উনি সেন্সলেস হয়ে গিয়েছিলেন। তো যখন ওনার জ্ঞান ফিরেছিল তখন উনি দেখেন যে ওই শুভরিয়া গ্রামের জলিল নামক একজনের বাসায় উনি আছেন। ওই জলিল সাহেবকে তিনি চিনতেন, আর তিনি দেখতে পান যে ওনার পরিবারের সদস্যরা ওনার পাশে দাঁড়িয়ে আছে। তখন ওনার সাথে কি হয়েছিল সেটা সবাই জিজ্ঞেস করলে উনি সবকিছু খুলে বলেন। এবার আসি জলিল মিয়ার কথায়। জলিল মিয়া পেশায় একজন জেলে ছিলেন। উনি নাকি যখন গভীর রাত্রে ওই দিকটাতে মাছ ধরতে গিয়েছিলেন তখন ওই ছোট পুকুরের পাশে রক্তাক্ত অবস্থায় একজনকে পান। এখন শুরুতে রাতের বেলা তাকে বুঝতে পারছিলেন না, তার চেহারা দেখে যেটা কে, তার চেহারাটা বিধ্বস্ত অবস্থায় ছিল। তো এমন সময় উনি ওই জলিল সাহেব ফিল করছিলেন যে কোথাও মোবাইল ফোন বাজছে।
উনি চিন্তা করছিলেন যে মোবাইল ফোনটা হয়তো বা এই ছেলেটারই হবে। ওই ধস্তাধস্তির একটা পর্যায়ে ওনার মোবাইল ফোনটা একটা জায়গায় পড়ে গিয়েছিল, আর ওনার পরিবারের সদস্যরা ওনার ফোনে বারবার ফোন দিচ্ছিলেন কিছু সময় পর পর, যার কারণে ওই ফোন কল উনি শুনেছিলেন। তো উনি ওই শব্দের উৎস খুঁজতে গিয়ে মোবাইল ফোনটি আবিষ্কার করেন এবং কল রিসিভ করার পরে উনি বলেন, ওরা নিজের পরিচয় দেন এবং বলেন একটা ছেলে আমি পেয়েছি, এটা মনে হয় আপনাদেরই লোক। আর ওনাদের পরিচয় শুনে ওই জলিল সাহেব বুঝতেও পারেন যে এটা কোন বাড়ির ছেলে। তখন সবাইকে এখানে আসতে বলেন। পরিবারের সদস্যরা সেখানে আসার পর তাকে ওখান থেকে উদ্ধার করা হয়। এই ঘটনার পর উনি প্রায় 15 দিনের মতো ভীষণ জ্বরে আক্রান্ত ছিলেন এবং উনি নাকি এতটাই শুকিয়ে গিয়েছিলেন যে ওনার পরিবারের সদস্যরা ভেবেই নিয়েছিল যে উনি হয়তোবা আর বাঁচবেন না। অনেক হুজুর কবিরাজ দেখানো হয়েছিল, আল্লাহর অশেষ রহমতে তিনি বেঁচে যান, আস্তে আস্তে সুস্থ হয়ে যান। আমাদেরকে জানিয়েছেন যে আজও সেই অশরীরীর নখের আঁচড়ের দাগ ওনার পিঠে এবং বুকে রয়েছে। এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, উনি যে জায়গাগুলোর বর্ণনা দিয়েছেন, আমি একটা সময় নবাবগঞ্জে বছরখানেক ছিলাম, সেখান থেকেই আমি ইউনিভার্সিটিতে আসা যাওয়া করতাম। তো উনি যে জায়গাগুলোর বর্ণনা লিখেছেন এবং দিয়েছেন, এই জায়গাগুলো আমার কিছুটা চেনা, কারণ আমি যখন যেতাম তখন ওই পথে এই জায়গাগুলো পড়তো, এই জন্য আমার বেশ পরিচিতই লাগছিল ঘটনাটা, অন্তত ওই স্থানগুলোর দিক দিয়ে আর কি। প্রিয় লিসেনার্স, আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আর একটি কথা, সেটা হলো যে রাতের বেলা যখন আমরা একা একা চলবো, একাধিকবার বলেছি যে সেই সময় আমাদের করণীয় কি। প্রথম করণীয় হচ্ছে যে যে যত বড় সাহসী হোক না কেন, তিনি যদি বিশ্বাস করেন যে দুষ্ট জিন রয়েছে, মানুষের ক্ষতি করতে পারে, অবশ্যই আয়াতুল কুরসি পড়ে শরীরে ফু দিয়ে শরীর বন্ধ করে নিতে হবে। আর রাতের বেলা একা একা চলার ক্ষেত্রে আমরা মনের সাহস বাড়ানোর জন্য মোবাইল ফোনে গান শুনি, অনেক সময় ইউটিউবে মুভি দেখতে দেখতে হেঁটে হেঁটে চলে যাচ্ছি। তো এই কাজগুলো করা উচিত নয়। ওই সময় একটা নিরাপত্তা বলয়ের মধ্যে আমাদের থাকা উচিত, যে নিরাপত্তা বলয় আল্লাহ রব্বুল আলামিন প্রদত্ত, এবং সেটা পাওয়ার জন্য অবশ্যই আয়াতুল কুরসি পড়ে শরীরটা ফু দিয়ে নিতে হবে, মানে শরীর বন্ধ করে নিতে হবে। প্রিয় লিসেনার্স, আশা করছি আমাদের এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। এবং প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন শেখ আবির। ওনার বাড়ি ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার বান্দুরাতে। উনি বর্তমানে ইন্টারমিডিয়েটের 2য় বর্ষের একজন ছাত্র। ঘটনাটি মূলত ওনার কাকার সঙ্গে ঘটেছে, যার নাম মোহাম্মদ জিতু। ঘটনাটির সময়কাল 2012, তখন শীতকাল চলছে। উনি তখন ছোট ছিলেন। এই ঘটনাটির একটা অংশের সাক্ষী উনি নিজেও। যাই হোক, এই শেখ আবির ভাইয়ের যেটি কাকা, জিতু কাকা, তো উনি প্রতি রাতে বন্ধুদের সাথে ক্যারাম বোর্ড খেলতে যেতেন। তিনি যেখানে তার বন্ধুদের সাথে ক্যারাম বোর্ড খেলতেন, ওই স্থানটি ওনাদের বাসা থেকে প্রায় 40 মিনিটের পায়ে হাঁটা পথ। ওনার কাকা ছোটবেলা থেকেই বেশ ডানপিটে এবং সাহসী মানুষ। এমনই এক রাতে ক্যারাম খেলা শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা হয়। একটু হাঁটার পরই দেখে যে বাজারে চিতই পিঠা তৈরি হচ্ছে। উনি চিন্তা করেন যে কয়েকটা পিঠা খাই আর বাড়ির জন্য কয়েকটা পিঠা নিয়ে যাই। উনি ওই জায়গায় দাঁড়িয়ে কয়েকটি চিতই পিঠা খান এবং কয়েকটি চিতই পিঠা বাড়ির উদ্দেশ্যে প্যাকিং করতে বলেন। যাই হোক, এখন সে পিঠা খেয়ে পানি খাবেন। এখন দেখে ওই একটাই গ্লাস, সবাই মিলে সেই গ্লাসে পানি খায়, আর গ্লাসটির অবস্থাও ভালো না, ময়লা। তো উনি ওই গ্লাসের পানি খাননি, উনি পানি না খেয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেন। রাত তখন আনুমানিক 10:30 কি 11টা, এরকম একটা সময় হবে আর কি। তো উনি হেঁটে যাচ্ছেন। ওই সময় নির্জন পথ, শীতকাল তো
রাস্তাটা একটু নির্জন থাকে স্বাভাবিকভাবেই। কিছু সময় হাঁটার পর এই জিতু কাকা ফিল করলেন যে ওনার পেছনে পেছনে কিছু একটা হেঁটে আসছে। উনি পিছন দিকে তাকান, তিনি দেখেন একটা কালো বিড়াল খুব ভয়ানক ভাবে তার হাতে থাকা যে পিঠার যেই ব্যাগ সেটার দিকে তাকিয়ে আছে। তো এই জিতু কাকা বিড়ালটাকে দেখেই উনার হয়ে মেজাজ গরম, যে রাতের বেলা পিছন পিছন হেঁটে আসছে, তারপর আবার পিঠা কিনে নিয়ে এসে তার পরিবারের জন্য, ওই পিঠার দিকে তাকিয়ে মানে ভয়ানক ভাবে তাকিয়ে আছে। তো উনি সজোরে মারেন এক লাথি ওই বিড়ালটার কাছে গিয়ে। লাথি খাওয়ার পর বিড়ালটি দৌড়ে কোনো একদিক চলে যায়। জিতু কাকা বিষয়টাকে একদম স্বাভাবিকভাবে নিয়েছে, যে স্বাভাবিকভাবে এরকম বিড়াল তো রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করেই। একটু হাঁটার পর আবারও তিনি সেই বিড়ালটিকে দেখতে পান। তিনি দেখেন যে বিড়ালটি এখন আর পেছন দিকে না, একদম সামনে রাস্তার মাঝখানে তার পথ আগলে দাঁড়িয়ে আছে এবং জিতু কাকার দিকে খুবই ভয়ানক ভাবে তাকিয়ে আছে। তখন কাকার মধ্যে এক ধরনের একটা অদ্ভুত ভয় কাজ করে। তিনি প্রথমত চিন্তা করেন যে বিড়াল হাঁটলে কিন্তু শব্দ পাওয়া যায় না। উনি পেছনে শব্দ পেয়েছিলেন, মানে যখন বিড়ালটিকে প্রথম উনি ফিল করেছিলেন, তার প্রথমে উনি একটা শব্দ পেয়েছিলেন, পেছনে কে যেন হেঁটে আসছে, তাকিয়ে দেখেন বিড়াল। বিড়াল হাঁটলে কি শব্দ পাওয়া যায়? প্রিয় লিসেনার্স, নিশ্চয়ই না। বিড়াল খুব মানে এমন ভাবে হাঁটে, এমন একটা খুব ধীর গতিতে বা জোরে হাঁটলেও তার শব্দ হয় না। উনি চিন্তা করছে, আচ্ছা বিড়াল হাঁটলো, শব্দ পেলাম না কেন? আর ওই বিড়ালটি এখন আমার সামনে এসে দাঁড়িয়ে আছে, এটা কি স্বাভাবিক কোনো বিড়াল? তো উনি এই স্বাভাবিক না অস্বাভাবিক এই চিন্তা করতে করতে মনে হয় যে এই বিড়ালটিকে এখন তাড়াতেই হবে, জিনভূত হইলে হবে। এই চিন্তা করে সে দেখে যে রাস্তার পাশে একটি বাঁশের একটা অংশ পড়ে আছে, চিকন একটা বাঁশের একটা অংশ পড়ে আছে। উনি ওইটা হাতে নিয়ে ওই বিড়ালটিকে মারেন এক সজোরে বাড়ি। উনি যে হাতে লাঠি নিয়েছেন, বিড়ালটি কিন্তু ভয় পায়নি, ওখান থেকে চলেও যায়নি, কিন্তু বাড়ি খাওয়ার সাথে সাথে ওই বিড়ালটি মানে অদ্ভুতভাবে মিলিয়ে যায়, ডানেও যায় না, বায়েও যায় না, সামনেও না, পেছনে না, মানে বাড়ি খাওয়ার সাথে সাথে সে অদৃশ্য হয়ে যায়। এইটা দেখে তখন ওই জিতু কাকার মানে হুঁশ ফিরে আসে, হাই হাই এটা করলামটা কি? একটা বিড়াল কি কখনো এইভাবে চোখের সামনে মিলিয়ে যেতে পারে? আমি চিন্তা করছিলাম যে বিড়াল হাঁটলে শব্দ পাওয়া যায় না, এটা তো স্বাভাবিক বিড়াল না, তারপর আমি কেন এরকম আঘাতটা করে বসলাম? আল্লাহ জানে কপালে কি আছে। তাড়াতাড়ি বাড়ির দিকে যাই। তখন উনি তাড়াতাড়ি বাড়ির দিকে হাঁটা ধরেন, বলতে পারেন যে দৌড়েই যাচ্ছিলেন। এদিক দিয়ে হেঁটে যাচ্ছিলেন, আশেপাশে কিন্তু বাঁশঝাড় রয়েছে, ঝোপঝাড় রয়েছে রাস্তার দুপাশে, আর কি মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে। তো উনি যাচ্ছেন, হঠাৎ করে উনি যেটা দেখেন, এটা দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। উনি দেখছেন যে রাস্তা একদম মানে ব্লক করে দিয়ে সাদা কাপড় পরা কেউ একজন শুয়ে আছে। এটা কি লাশ না অন্য কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু দেখে মনে হচ্ছে এটা একটা ডেড বডি, সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা। ওই সময় পূর্ণিমার রাত থাকলেও শীতকাল, কুয়াশা ছিল, খুব যে স্পষ্ট বোঝা যাচ্ছে তা না। এবং উনি যখন হেঁটে যাচ্ছিলেন, হঠাৎ করে তিনি দেখেছেন ওনার থেকে হয়তো বা 10 হাত দূরে, কারণ কুয়াশার কারণে খুব বেশি দূরের জিনিস দেখা যাচ্ছিল না। তো ওনার কাছে মোবাইল ফোন ছিল, একটা বাটনওয়ালা ফোন ছিল। ওই বাটনওয়ালা ফোন বের করে উনি ওই বাটনওয়ালা ফোনের যেই টর্চ লাইট ছিল সেটি চালান। তো টর্চ লাইট চালিয়েও আসলে খুব বেশি বোঝা যাচ্ছিল না, বাটনওয়ালা ফোনের আলোটাও কম ছিল। উনি চিন্তা করলেন যে লাশটা কার, এখানে কি করছে। উনি এটাও বুঝতে পারছিলেন যে এটা স্বাভাবিক কিছু নয়, কিন্তু উনি যে পেছন দিকে ঘুরে দৌড় দিবেন, উনার তো ঘুরে দৌড় দিয়ে যাওয়ার উপায় নাই, কারণ উনি কোথায় যাবেন? ওনার বাড়ি তো ওই পথে না, আর এই দিকে কোথায় যাবেন, কোন দিকে যাবেন, কার বাসায় গিয়ে উঠবেন, এই বিষয়গুলো তখন আসলে তার মাথায় কাজ করছিল না ওই সময়ের বাস্তবতায়। এর মধ্যে কি হয় যে মনে হলো হালকা একটি বাতাস আসলো, বাতাস এসে ওই ডেড বডির উপর থেকে ওই কাপড়টা কিছুটা সরে গেল।
কিছুটা সরে যাওয়ার পর উনি দেখেন যে ওই যে যেই জিনিসটা শুয়ে আছে তার মুখের উপর থেকে কাপড়টা সরে গেছে, শরীরের অন্যান্য জায়গায় কাপড় আছে। উনি দেখেন যে ওই জিনিসটি ওই জিতু কাকার দিকে খুব ভয়ানক ভাবে তাকিয়ে আছে। তার চোখগুলো মনে হচ্ছে লাল টকটকে, মুখের মাংসগুলো থ্যাতলানো, এবং কাকাকে ধমক দিয়ে বলতে থাকে, তুই আমার ছেলের গায়ে হাত তুললি, তোর এত সাহস। এটা বলার পরে সে খুব বিশ্রীভাবে হাসতে থাকে এবং মনে হচ্ছে যে এই একই রকম হাসি ওরা ডানে বায়ে সামনে পেছনে এরকম অনেকেই হাসছে। তার মানে হচ্ছে ওই জিনিসটি আসলে একা নয়, চারপাশে আরো অনেকেই অস্তিত্ব রয়েছে এবং সেই অস্তিত্ব তিনি ফিল করছিলেন, বিশেষ করে হাসির শব্দ শুনে। এরকম হতে হতে হঠাৎ করে ওই বডিটা শূন্যে দাঁড়িয়ে যায়। ওই বডিটার পা দেখা যাচ্ছিল না, তবে এতটুকু বোঝা যাচ্ছিল সে শূন্যে দাঁড়িয়ে আছে। আর জিতু কাকাকে বলছিল, তোকে তো আমি এত সহজে ছাড়বো না রে, তুই আমার বাচ্চার গায়ে হাত তুলেছিস, একে তো লাঠি দিয়েছিস, তারপর লাঠি দিয়ে আঘাত করেছিস, তোকে কি আমি এত সহজে ছাড়বো ভেবেছিস? উনি তখন চিন্তা করছেন, আমি কিছুই দেখছি না, সবকিছু আমার মনের ভুল, সবকিছু আমার অবচেতন মনের থেকে এসেছে। এরকম চিন্তা করে চোখ বন্ধ করে সামনের দিকে এক দৌড় দেন, দোয়া পড়তে পড়তে। উনি সামনের দিকে দৌড় দিয়েছেন, উনি আর কিছু ইয়ে করেননি। কিছুটা পথ অল্প একটু পথ এগিয়ে আবার চোখ খুলেছেন, এমনটা না যে চোখ বন্ধ করে উনি বাড়িতে চলে যাবেন, সেটা এরকম না। ওই জায়গাটা, ওই 10-12 হাত জায়গাটা উনি চোখ বন্ধ করে এগিয়ে গিয়েছিলেন। তারপর উনি দৌড়াতে থাকেন। উনি যখন দৌড়াচ্ছেন উনি কিন্তু পেছন থেকে কোন ধরনের কোন সাউন্ড বা আশেপাশে বা সামনে হঠাৎ করে কোনো কিছু চলে আসা, এই জিনিসটা দেখেননি। উনি একদম বাড়ির সামনে গিয়ে ধপাস করে পড়ে যান। ওনার পড়ে যাওয়ার এই শব্দ শুনে বাড়ির অন্য সদস্যরা বের হয়ে আসে। তারা এসে দেখেন এই জিতু কাকা অজ্ঞান হয়ে পড়ে আছে। তারা ঘরে নিয়ে তার মাথায় পানি ঢালে। কিছুক্ষণ পরে তার জ্ঞান ফিরে আসে, কিন্তু তার দাঁত লেগে যায়, তিনি আর কিছুই বলতে পারছিলেন না, বারবার সেন্সলেস হয়ে যাচ্ছিলেন। এরপরে ওই বাড়ি থেকে এই শেখ আবির ভাইয়ের বাড়িতে ফোন দেয়। তখন তারা আবার সেখানে যান। যাওয়ার পর সবকিছু শোনেন বলতে যে ওই রাত্রে আর আসলে উনি কথা বলতে পারেননি, পরের দিন উনি সব কথা বলতে পেরেছিলেন আর কি। এখন সকাল থেকে ওনার শরীরে ভীষণ জ্বর এবং উনি বারবার বলছেন যে উনি চোখ বন্ধ হলেই বা চোখ বন্ধ করলেই ওই ডেড বডিটাকে বারবার উনি স্বপ্নে দেখেন, উনি ঘুমাতেই পারছিলেন না। কিন্তু শুরুতে উনি এই বিষয়টি কাউকে বলেননি, মনে করেছিলেন হয়তো বা ভয় পেয়েছেন, এই কারণে ওই জিনিসটা বারবার দেখছেন। কিন্তু এই জিনিসটা এত বেশি ওনার স্বপ্নে আসছিল, উনি আর কাউকে না বলে থাকতে পারেননি। উনি শুরুতে ভেবেছিলেন এই বিষয়গুলো বললে হয়তো বাড়ির লোকজন আরো বেশি চিন্তা করবে, কিন্তু যখন বুঝতে পারছিলেন যে এটি আর স্বাভাবিক পর্যায়ে নেই, এটি আর অবচেতন মনের ভাবনা বলে চালিয়ে দেওয়া যাবে না, কারণ আমরা অনেক জিনিস দেখে ভয় পেলে ঘুমের ঘরে সেই জিনিসের স্বপ্ন দেখি। উনি এইটাই চিন্তা করেছিলেন যে ভয়ানক একটা জিনিস দেখেছেন, সেটাই ঘুমের মধ্যে দেখছেন, চোখ বন্ধ করলেই দেখছেন, বাট এত বেশিবার আসা এটা স্বাভাবিক কিছু না। এদিকে ওনার জ্বর ক্রমাগত বাড়ছে। গ্রামের এক হুজুর ডেকে তাকে ঝাড়ফুঁক করা হয়, জ্বরের কোনো উন্নতি হয় না। আর উনি ঘুমালে কিছু সময় পরে আবার একই রকম ভাবে জেগে যান। এইভাবে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন চলে যায়, ওনার অবস্থার কোনো উন্নতি হয় না। এক রাতে উনি ঘুমিয়ে আছেন, তো ঘুমানোর পর আবার সে একই রকম ভাবে ওই বিড়াল দেখেন তিনি। ওই যে বিড়ালটিকে উনি প্রথমে পা দিয়ে আঘাত করেছিলেন, পরে লাঠি দিয়ে আঘাত করেছিলেন, ওই বিড়ালটিকে দেখে তিনি ধর্মর করে ঘুম থেকে উঠে বসেন। তো ওনার ঘরের একটা পাশে পানি রাখা ছিল, চিন্তা করেন যে একটু পানি খাই। তো পানি খেয়ে যখন আবার উনি বিছানায় শুতে যাবেন, একে তো জ্বর, শরীর খুব দুর্বল, তখন উনি ঘরের মধ্যে ডিম লাইটের আলোতে আর একটা ভয়ানক জিনিস দেখেন। উনি দেখেন যে মাত্র যে বিড়ালটিকে তিনি স্বপ্নে দেখেছিলেন
এই বিড়ালটি ঠিক ওনার বিছানার মাঝখানে বসে আছে এবং চোখ জলজল করছে। তখন জিতু কাকার বুঝতে বাকি রইল না, এটা হচ্ছে সেই বিড়াল যেই বিড়ালটিকে তিনি আঘাত করেছিলেন এবং স্বপ্নে এটাকে একটু আগে দেখেছিলেন। তিনি ঘর থেকে দৌড় দেবেন এমন সময় উনি ফিল করলেন যে যেই পা দিয়ে উনি ওই বিড়ালটিকে লাথি মেরেছিলেন ওই পা ওনার চলছে না, অথচ মাত্রই উনি বিছানা থেকে নেমেছেন, হেঁটে গিয়ে পানি খেয়েছেন, এখন ওনার পা আর চলছে না। বাম পা চলছে কিন্তু ডান পা চলছে না, মনে হচ্ছে একদম সম্পূর্ণ অবশ। উনি দৌড় তো দূরের কথা, উনি আর দাঁড়িয়ে থাকারই শক্তি পাচ্ছিলেন না। উনি আস্তে করে ফ্লোরে পড়ে যান এবং জোরে একটা চিৎকার দেন। ওনার চিৎকার শুনে ওনার পরিবারের সদস্যরা ওনার ঘরে আসেন। ঘরে আসার পরে কি হয়েছে উনি বললেন যে আমি এই ঘটনা দেখেছি, এই যে দেখো আমি আমার পা নাড়াতে পারছি না, অথচ একটু আগেই আমি পানি খেয়েছি বিছানা থেকে নেমে দুঃস্বপ্ন দেখে। এই কয়েক মিনিটও না, এর মধ্যে পা কিভাবে অবশ হলো, এটা নিশ্চয়ই স্বাভাবিক কিছু না। তখন পরিবারের সদস্যরা তার পায়ে তেল টেল মালিশ করতে থাকেন, কিন্তু অবস্থার কোনো উন্নতি হয় না। এখন সকালবেলা না হলে তো কিছু করা যাচ্ছে না। তো সকালবেলা তারা কবিরাজ খুঁজতে থাকেন, আসলে ভালো কবিরাজের সন্ধান পাচ্ছিলেনই না। যাই হোক, এভাবে সমস্যা বাড়তেই থাকে। তবে খুব বেশি দিন আর অপেক্ষা করতে হয়নি। হঠাৎ করে একদিন একজন লোক আসে, একটা ভিক্ষুক আসে। তো ভিক্ষুক এসে ওই বাড়ির সদস্যদেরকে বলেন যে এই ছেলেটার তো সমস্যা হয়েছে, আমার পরিচিত একজন কবিরাজ আছে, ওইখানে নিয়ে যাও, তাহলে হয়তো আমার সমস্যাটার সমাধান হতে পারে। তো ওই ভিক্ষুকের কাছ থেকে ওনার পরিবারের সদস্যরা ঠিকানা নেন এবং ঠিকানা নিয়ে ওই কবিরাজের কাছে যান। তো ওই কবিরাজের কাছে যাওয়ার পর তখন ওই কবিরাজ বলেন যে তোমার ছেলের তো আসলে খুব বড় একটা সমস্যা হয়েছে, কারণ হলো সে একটা জিনের সন্তানকে আঘাত করেছে, একবার না দুইবার আঘাত করেছে, এবং মূলত সে ইচ্ছা করেই আঘাত করেছে বলা চলে। অনিচ্ছাকৃতভাবে আঘাত করেছে বিষয়টা এরকম নয়, কারণ দ্বিতীয়বার সে লাঠি দিয়ে আঘাত করেছিল সে ইচ্ছাকৃত, সে বুঝতে পেরেছিল যেটা অস্বাভাবিক কিছু হতে পারে। এই কারণেই মূলত তার সাথে ভয়ানক ঘটনা ঘটে চলছে। আর যে ডেড বডিটি সে দেখেছিল ওটা আসলে ওই বিড়াল রূপী জিনের বাবা। সে ক্ষিপ্ত হয়ে তাকে আক্রমণ করেছে এবং ওর পা ভালো হওয়া খুব কঠিন একটি ব্যাপার, এটা সহজে ভালো হবে বলে মনে হয় না, তারপরও আমি চেষ্টা করব। তখন ওই জিতু ভাইয়ের বাবা তখন তিনি ওই কবিরাজকে বলেন যে আপনি এত কিছু কিভাবে এত সুন্দর করে বলতে পারছেন। তখন ওই কবিরাজ বলে যে আমার সাথে 3টা জিন রয়েছে, এই 3টা জিন কোন রোগী সম্পর্কে সব খবরাখবর আমাকে দেয়। তো এই রোগী আসার সাথে সাথে আমাকে এই রোগী সম্পর্কে সব খোঁজ খবর দিয়েছে। যাই হোক, তুমি আজকের মতো যাও, তুমি আসো, পরে কালকে আসো, কিছু জিনিস নিয়ে আসো, একটি মোরগ আনবা, 10 কেজি মিষ্টি আনবা, 3 রাস্তার মাটি আনবা, আপাতত এগুলো হলেই চলবে। আর আজকে রাতে কোনোভাবেই এই ছেলেকে একা ঘুমাতে দেয়া যাবে না, পরিবারের সদস্যদেরকে থাকতে হবে তার সাথে। তো এই বলে তাকে ওই সময় মতো বিদায় দেয়। ওই রাতে আসলে আর কিছু হয় না। সকাল হতে না হতেই আবার জিটু কাকাকে সবাই মিলে ওই কবিরাজের কাছে নিয়ে যায়। তো কবিরাজ জিটু কাকাকে তার সামনে বসিয়ে তার মতো করে রিচুয়াল করতে থাকে এবং সামনে আগুন জ্বালিয়ে রাখা ছিল। তো যখন ওই আগুনে ফু দিয়েছিল, ওই আগুন হয় কি অনেক উপরে উঠে যায়। কিছুক্ষণ পর ওই জিটু কাকার শরীর অদ্ভুতভাবে কাঁপতে আরম্ভ করে এবং একটা সময় জিটু কাকা মনে হচ্ছিল যে অন্য কারো ভয়েসে কথা বলছে। হঠাৎ করে জিটু কাকা মোটা কণ্ঠে ওই কবিরাজকে বলে ওঠে, এই কবিরাজ, আমি কিন্তু একে এত সহজে ছাড়ছি না, তুই আমার কিছুই করতে পারবি না। ওর সাহস হয় কি করে যে আমার বাচ্চাকে লাথি দিল, আর ও যদি আমার বাচ্চাকে লাথি না দিত তাহলে আমি কিছুই করতাম না, কারণ আমার বাচ্চা ছোট, ওই পিঠা দেখে ওর লোভ লেগেছিল, যার কারণে ওর পিছু নিয়েছিল। কিন্তু ওরও তো একটু বোঝা উচিত ছিল যে রাতের বেলা
এরকম কোনো প্রাণীকে আঘাত করতে হয় না, ও একটা পিঠা দিয়ে দিত, তাহলে তো সমস্যার সমাধান হয়ে যেত। কিন্তু ও এই কাজটা করেনি। আর রাতের বেলা হাঁটাহাঁটির সময় এই ধরনের ঘটনা ঘটলে কি করা উচিত সেটা ওর জানা উচিত ছিল। গ্রামের ছেলে, বয়স তো আর কম না, সুতরাং ও যেটা করেছে ইচ্ছাকৃতভাবে করেছে, ওকে আমি ছাড়বো না। আর ওর ডান পা কখনোই ভালো হবে না, এরকমই থাকবে, এটা আমি এরকমই রাখবো, এটা ওর শাস্তি। তখন কবিরাজ সে হুমকি ধামকি দেয়, জিনও রাজি হয় না। তবে ওই জিনের থেকে ওই কবিরাজের শক্তিটা আসলে বেশিই ছিল। একটা পর্যায়ে ওই কবিরাজের কাছে ওই জিন হার মানতে বাধ্য হয় এবং ওই জিনটি চলে যায় এবং যাওয়ার সময় ওয়াদা করিয়ে নেয় সে জিতু কাকাকে আর কোনো ক্ষতি করবে না। তো জিনটি চলে যায়, জিতু কাকা সুস্থ হয়ে যান, ওনার পা সাথে সাথে না, মানে ঘন্টা খানেকের মধ্যে আবার স্বাভাবিক হয়ে যেতে থাকে। উনি এখনো ভালো আছেন, ওনার সাথে আর কোনো ধরনের কোনো ঘটনা ঘটেনি এবং আস্তে আস্তে একদম আবার স্বাভাবিক, এখন একদমই স্বাভাবিক। তো এটি ছিল ঘটনা। এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন লিখন আহমেদ। ওনার বাড়ি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার আল্লাহর দরগা শহরের জয়ভোগা গ্রামে। আর মূলত ঘটনা যেটি, এই ঘটনাটি এই জয়ভোগা কবরস্থানকে কেন্দ্র করে। উনি ছোটবেলা থেকেই 30টি রোজা এবং রমজানের শেষ 10 দিন, মানে নাজাতের 10 দিন, যেটাকে আমরা জাহান্নাম থেকে মুক্তির 10 দিন বলি, এই 10 দিন মসজিদে ইতিকাফ করেন। উনি বলেছেন 12 বছর বয়সের পর থেকেই উনি সবগুলো রোজা রাখা শুরু করেন এবং যেটা এখনো অব্যাহত রয়েছে। ওনার মামা মুয়াজ্জিন ছিলেন, এই কারণে উনি রমজান মাসে শেষ 10 দিন ইতিকাফ করতেন ওনার মামার সাথে। 2018 সালের ঘটনা এটি। এখন তো উনি অনেক বড়, তো স্বাভাবিকভাবেই ওনার ওই যে ছোটবেলা থেকে অভ্যাস রমজানের শেষ 10 দিন ইতিকাফ করা, তো 2018 সালে উনি ইতিকাফে বসেছিলেন ওনার মামার সাথে। শেষ 10 দিন ইতিকাফে বসার কারণে ঈদের জন্য যে কেনাকাটা, এই কেনাকাটাটা উনি করতে পারেননি। ইতিকাফ ভঙ্গ তখন করতে হয় যখন ঈদের চাঁদ ওঠে, চাঁদ রাতে ইতিকাফ ভঙ্গ করা যায়। আর ইতিকাফরত অবস্থায় বাহ্যিক কোনো কাজ করা যায় না, মসজিদেই থাকতে হয়, অপ্রয়োজনীয় কোনো কথাবার্তাও বলা যায় না। এইভাবে একরকম একটা মেডিটেশন বা ধ্যানের মধ্যে সারাক্ষণ থাকতে হয়, নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, রমজান মাস তো রোজা তো আছেই। তো যাই হোক, উনি এইভাবেই করে যাচ্ছিলেন। যখন চাঁদ ওঠার খবর যখন চলে আসলো, তখন তো উনি ইতিকাফ ভঙ্গ করলেন। ভঙ্গ করার পর ওনার প্রয়োজনীয় জিনিস যেগুলো ছিল মসজিদে, সেগুলো নিয়ে বাড়িতে চলে আসেন। তো ওনার অনুপস্থিতিতে ওনার আব্বু ওনার জন্য একটি পাঞ্জাবি কিনেছিলেন। উনি সেই পাঞ্জাবিটা পরে দেখলেন যে সেটা ফিট হয় কিনা। তো পরে দেখলেন যে আসলে পাঞ্জাবিটা অনেক ঢোলা হয়ে গেছে। তখন উনি ওনার আম্মুকে বললেন যে যেহেতু ঢোলা হয়ে গেছে, এখনো তো দর্জির দোকানগুলো খোলা আছে বাজারে, তো আমি তাড়াতাড়ি চলে যাই সাইকেলটা নিয়ে, এই সেলাইটা খুলে আবার একটু চাপিয়ে নিয়ে আসি। তখন উনি বাসা থেকে ওই পাঞ্জাবিটা নিয়ে, সাইকেলটা নিয়ে বাজারের দিকে রওনা দিলেন। তো বাজারে গিয়ে উনি একটু টেইলার্সের দোকানে গিয়ে সেই পাঞ্জাবিটা ঠিকঠাক করালেন। যেহেতু ঈদের আগের রাত, স্বাভাবিকভাবেই টেইলার্সের দোকানে খুব ভিড় থাকে, সেখানেও ছিল, এই জন্য কাজগুলো শেষ করতে করতে ওনার দেরি হয়ে যায়। রাত প্রায় 12:30টার মতো বেঁচে যায় কাজ শেষ করতে করতে। তো উনি ফিরছিলেন, তো যেহেতু অনেক রাত হয়ে গেছে, উনি চিন্তা করলেন যে পথ দিয়ে এসেছে এটা ছাড়াও আর একটা শর্টকাট ওয়ে আছে, ওই দিক দিয়ে যাই, বাড়িতে তাড়াতাড়ি পৌঁছতে পারবো। ওই পথটা হচ্ছে ওই কবরস্থানের পথ, যেটা ওই জয়ভোগা কবরস্থান। তো উনি ওই কবরস্থানের কাছাকাছি যখন এসেছেন, তখন হঠাৎ করে শুরু হয়ে যায় ঝড়, সাথে বৃষ্টি। তো উনি এমত অবস্থায় কি করবেন, উনি ওই কবরস্থানের যে দেয়াল, ওই দেয়াল ঘেঁষে ওনার সাইকেলটা নিয়ে দাঁড়িয়ে পড়েন, কারণ বৃষ্টির থেকে রক্ষা পাওয়ার জন্য ওনার কাছে আর কোনো উপায় ছিল না।
আর বাতাসটা কবরস্থানের উল্টো পাশ থেকে আসছিল, এই জন্য ওনার মনে হলো যে দেয়াল ঘেঁষে দাঁড়ালে বাতাসটা ওনার গায়ে লাগবে না, আর কিছুটা ছিটা বৃষ্টি থেকে উনি রক্ষা পেতে পারবেন। তবে খুব বেশিক্ষণ আসলে দাঁড়িয়ে থাকতে পারবেন না, ভিজেই যাবেন। ওনার কাছে স্মার্টফোন ছিল, আর পাঞ্জাবিটা যেই ব্যাগের মধ্যে ছিল এটা একটা পলিথিনের ব্যাগ ছিল, তো উনি ওই পাঞ্জাবিটা যেই ব্যাগে ছিল ওর ভিতরে স্মার্টফোনটি ঢুকিয়ে সুন্দর করে গিট দিয়ে রাখেন, যাতে করে পানি স্মার্টফোনে না পড়ে। মোবাইল ফোনটাকে উনি বাঁচানোর চেষ্টা করলেন আর কি। তো যেহেতু ঝড় হচ্ছিল, উনি যে জায়গাটাতে দাঁড়িয়েছিলেন ওই জায়গার পাশে একটি বড় আম গাছ ছিল। ওই আম গাছে আম ধরেছে, তো উনি দেখছিলেন বাতাসে ওই আম টুপটুপ করে পড়ছে। তো এটা দেখে ওরা একটু লোভ লাগে, উনি চিন্তা করেন যাই কয়েকটা আম কুড়িয়ে নিয়ে আসি। তো উনি সাইকেলটা ওখানে রেখে আর ওই যে ওনার যেই ব্যাগ, ওই ব্যাগটাও সাইকেলের কাছে রেখে উনি কয়েকটা আম কুড়োতে যান, 3-4টা আম কুড়ে। তো উনি আম কুড়োচ্ছেন, জাস্ট 2-3টা আম কুড়িয়েছেন আর কি। তো ওইটা ব্যক্তি মালিকানার আর না আর কি, অন্যের মানে আম গাছ না, এই জন্য উনি মূলত কুড়োতে গিয়েছিলেন আর কি সেখানে। তো উনি কয়েকটা আম কুড়ানোর সাথে সাথে দেখেন যে ওই কবরস্থানের ভেতর থেকে একটা লোক মাথায় ছাতি নিয়ে বের হচ্ছে। তো এটা দেখে উনি চিন্তা করলেন যে ধুর, কিসের কি আম, আগে এই লোকটার সাথে বাড়িতে পৌঁছাই, কারণ আমার কাছে ছাতা নাই। এই সব কিছু ফেলে দিয়ে উনি তাড়াতাড়ি করে আবার সাইকেলের কাছে চলে যান। সাইকেলটা নিয়ে সাইকেল ঠেলতে ঠেলতে উনি ডাকতেছেন যে ও আঙ্কেল আঙ্কেল দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমাকে নিয়ে যান। তো আঙ্কেল আর দাঁড়ায় না, সে হাঁটছে। তো উনি মানে দৌড়াচ্ছেন, সাইকেল নিয়ে দৌড়াচ্ছেন, কারণ খুব বেশি ডিস্টেন্স ছিল না, সাইকেলে উঠে আর কি করেননি। একটা পরে সাইকেলে উঠে পড়েন, উঠে দ্রুত চালিয়ে কাছে গিয়ে আবার সাইকেল থেকে নেমে যান যে আঙ্কেল আমার তো ছাতা নাই, আমাকে সাথে করে নিয়ে চলেন। তো উনি কোনো কথা বলে না, ওই আঙ্কেল কোনো কথা বলে না, ওই ছাতার নিচে সে দাঁড়িয়েছে, সাইকেল নিয়ে ঠেলে ঠেলে যাচ্ছে। তো একটা পর্যায়ে কি হয় যে ওই আঙ্কেলকে যতই কথা বলেন হু হা কোনো উত্তর দেয় না। তবে একটা বিষয় খেয়াল করেছিলেন যে ওই আঙ্কেলের মাথার চুল অনেক বড় এবং কালো রঙের, হয়তো বা অন্য রং হতে পারে, রাতের বেলা তো কালার আসলে বোঝা যায় না, মনে হচ্ছিল ওনার কাছে কালো রঙের একটি জুব্বা পরে আছে, মাথার চুল বড়, মুখমণ্ডলটা অন্ধকারে দেখা যাচ্ছে না। এখন ওই লিখন আহমেদের যেটা সমস্যা হচ্ছিল যে সাইকেল ঠেলে নিয়ে যাওয়ার কারণে বারবার প্যাডেলের সাথে ওনার পায়ে মানে আঘাত লাগছিল, এই চিন্তা মানে লাগছিল, উনি নিজ দিকে তাকাচ্ছেন। একবার তাকাতে গিয়ে হঠাৎ করে খেয়াল করেন যে এই যে আঙ্কেল, উনি যার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, যার ছাতির নিচে, তার পা মনে হচ্ছে হাঁসের পায়ের মতো, হাঁসের পা যেমন হয় ঠিক তেমন। উনি তো বুঝতে পারেন যে সর্বনাশ, পড়ছি তো এক বিপদে, এইটা তো কোনো মানুষ না। যেহেতু সাথে সাইকেল রয়েছে, এই কারণে আমার মনে হয় এ আমাকে সহজে ক্ষতি করতে পারবে না। যেহেতু লোহা, শুনেছি যে লোহা থাকলে জিন ভূতেরা কোনো তেমন ক্ষতি করতে পারে না, কিন্তু এখনই যদি এখান থেকে দৌড় দেই, তাহলে যদি হঠাৎ করে ঘাড় মটকে ধরে, মানে উনি বিভিন্নভাবে ভয় পাচ্ছেন। উনি চিন্তা করছেন যে কিভাবে এখান থেকে সরে আসা যায়। ওনার তো জানে পানি নাই, যে আমার শেষ, জীবন শেষ এখনই, কারণ এইরকম একটা ভয়ানক জিনের সাথে হেঁটে যাচ্ছে একসাথে পাশাপাশি। মানে যখন সে বুঝতে পেরেছে তখন কি অবস্থা হতে পারে লিসেনার্স, আপনারাই তো বুঝতে পারছেন। উনি শুধু সুযোগ খুঁজছিলেন কিভাবে সরে যাওয়া যায়। তো উনি দেখলেন যে ওই জিনটা বা ওই অবয়বটা নিজেই এক সাইডে সরে গেল। সরে যাওয়ার পরে উনি তো চিন্তা করছেন যাক বাঁচলাম বাবা, নিজের থেকে আপদ বিদায় হলো। উনি সাইকেল ঘুরিয়ে উল্টো দিকে মানে যাওয়া শুরু করেছেন, যে এর থেকে আগে দূরে যাই। তো হঠাৎ করে কি মনে হলো যে তাকিয়ে দেখি তো ওই জিনিসটার অবস্থা কি। উনি তাকিয়ে দেখেন ওই জিনিসটার মাথায় আর ছাতা নাই, ওইটার আকার আকৃতির পরিবর্তন হচ্ছে। মানে আলো যতটুকু ছিল আশেপাশে বোঝা যাচ্ছে যে ওইটার আকার আকৃতি মানে পরিবর্তন হয়ে যাচ্ছে, এবং এই জিনিসটি মনে হচ্ছে একটা ক্যাঙ্গারুর আকার ধারণ করছে। শুধু ক্যাঙ্গারুর আকার ধারণ করেছে বিষয়টা এরকম নয়, ক্যাঙ্গারুর মতো লাফিয়ে লাফিয়ে তার দিকে আসা শুরু করেছে। উনি তো ভয়ে মানে ওনার অবস্থা খারাপ। উনি সাইকেল নিয়ে কোনো মতে মানে যেদিকে পাচ্ছে ছোটা শুরু করেছে, আর ওই জিনিসটা পেছন থেকে
ওইভাবে লাফিয়ে লাফিয়ে ওনার দিকে আসছে। তবে একটা পর্যায়ে এসে পেছন দিকে তাকিয়ে উনি দেখেন যে ওই জিনিসটা নাই কোন দিকে গেল, খেয়াল করলেন যে ওই জিনিসটা একই রকম ভাবে লাফিয়ে লাফিয়ে অন্য দিকে চলে গেল। তো উনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন যে যাক, আল্লাহ বাঁচিয়েছেন এই জিনিসের হাত থেকে। উনি এই চিন্তা করতে করতে সাইকেলটা ঘুরিয়ে বাড়ির দিকে যাওয়া শুরু করলেন। বাড়ির দিকে যাচ্ছেন তো ওই পথে একটা ছোটখাটো চিকন তাল গাছ রয়েছে। তো উনি তাল গাছের কাছাকাছি হঠাৎ করে ওই তাল গাছটা ঠাস করে রাস্তার উপর পড়ে। তো মনে হচ্ছে যে কেউ ধাক্কা দিয়ে তাল গাছটি ফেলে দিল। তখন কিন্তু আর বৃষ্টি নেই, কিন্তু ওনার শরীর কিন্তু ভেজা, পুরো শরীর ভেজা। একটু আগে বৃষ্টি ছিল, ঝড় ছিল, তখন আর ঝড় নেই। উনি চিন্তা করে ঝড়ের কারণে হয়তো বা দুর্বল হয়েছিল গাছটি, এই জন্য পড়ে গেছে। এখন কি করা, তাল গাছ তো সরানো যাবে না, আর তাল গাছটা মোটাও ছিল না। উনি ওই তাল গাছের উপর দিয়ে, মানে সাইকেল থেকে নেমে সাইকেলটা নিয়ে তাল গাছের উপর দিয়ে মানে চলে যাবেন। সাইকেলটা উঁচু করে কেবল এক চাকা, মানে ক্রসও করে নাই তাল গাছটা, এক চাকা কেবল মানে তাল গাছের উপর উঠেছে এবং উনি কেবল পা দিয়েছেন, হঠাৎ করে তাল গাছটা সোজা হয়ে যায়। আর হঠাৎ করে এরকম সোজা হওয়ার কারণে উনি সাইকেল সহ ঠাস করে এক সাইডে পড়ে যান, বেশ ব্যথাও পান। এবং উনি বুঝতে পারেন যে এটা নিশ্চয়ই স্বাভাবিক কিছু নয়, একটু আগে যে ঘটনাটা ঘটেছে এটাও তো খুবই একটা অস্বাভাবিক ঘটনা। আর তাল গাছের পড়ে যাওয়াটা তো স্বাভাবিক মনে করেছিলেন, এত বড় একটা তাল গাছ এভাবে দাঁড়িয়ে গেল, এটা স্বাভাবিক ঘটনা নয়। তো উনি সাইকেলটা জোরে টান দিতে যাবেন, যেহেতু সাইকেলটা পড়ে গিয়েছিল, যার কারণে সাইকেলের চেন পড়ে গিয়েছিল। তো উনি দ্রুততার সাথে ওই চেনটা মানে তোলার চেষ্টা করছিলেন। এর মধ্যে মনে হলো থপ থপ শব্দ, মনে হচ্ছে মাটিতে হেঁটে কেউ একজন আসছে। উনি ভাবলেন যাক, কোনো মানুষ হয়তো বা আসছে। তাকিয়ে দেখেন একজন মহিলা, মহিলার মাথায় ঘোমটা দেয়া। তবে ঘোমটাটা খুব বেশি নিচু করে না, আমার চেহারাটা বোঝা যায়। ওই মহিলাটি ওনার কাছে এসে বলে, এই কি করিস? মহিলার এরকম কর্কশ কণ্ঠে হঠাৎ করে তুই তুকারি করে বলে ওঠা যায়, কি করিস? এই কথা শোনার সাথে সাথে মানে উনি মহিলাটির দিকে তাকিয়েছেন। তাকানোর পরে দেখেন এই মহিলাটির মুখ অন্ধকারে যতটুকু বোঝা যাচ্ছিল মনে হচ্ছিল কুকুরের মুখের মতো। তখন ওই মহিলাটি বলে ওঠে, 1 মাস তেমন কোনো খাবার টাবার পাই নাই রে, আজকে তোকে পেয়েছে, আজকের রাতের খাবার তুই। এই কথা বলে ওই মহিলাটি অট্ট সুরে মানে অট্ট হাসি দিয়ে ওঠে। ওই রাস্তার পাশেই ছিল একটি পুকুর। ওদিকে এই যিনি লিখন আহমেদ, উনি ভাবছেন যে আমার জীবন তো শেষ, আমার মৃত্যু এখানেই হয়ে যাবে। মানে ওনার ভয়ে কিন্তু ওনার মুখ দিয়ে একটা শব্দ বেরোচ্ছে না, দোয়া দুরুদু আটকে গেছে গলার মধ্যে। হঠাৎ করে দেখেন পাশে যে পুকুর ছিল, ওই পুকুরের মধ্যে দেখে হাতির সুরের মতো কিছু একটা বের হয়ে ওই মহিলাটির কোমর পেঁচিয়ে ধরে এবং এক টান দিয়ে ওই পুকুরের মধ্যে নিয়ে যায়। এবং ধপাস করে একটা শব্দ হয়, মনে হলো পুকুরের মধ্যে টেনে নিয়ে গেল। এটি দেখে উনি আরো ভয় পান। এমন অবস্থায় এক পাশ থেকে একটা ডাক আসে, এই ছেলে, এই ছেলে, এদিকে আসো, এদিকে আসো, ভয় নাই, ভয় নাই, এদিকে আসো, কি হয়েছে, এখানে তুমি কি করো? দেখলেন যে সাদা জুব্বা পরা একটা মানুষ, দেখে মনে হচ্ছে 50-55 বছর বয়স, আকার আকৃতিতে মানুষের মতোই, মানে অস্বাভাবিক কিছু না। তখন ওই লিখন আহমেদ বলেন যে, আঙ্কেল আমি তো এরকম ভয় পেয়েছি এই ঘটনা। বলে ভয়ের কিছু নাই, এরকম দুষ্টু জিন টিন থাকেই, রোজার মাসে খুব বেশি ভয় তো ওরা দেখাতে পারে নাই, চাঁদ রাত, আজকে রাতের বেলা অনেকে হাঁটাচলা করবে, এই জন্য মনে হয় ওরা ভয় দেখাচ্ছে। তোমার ভয়ের কিছু নাই, এরাও আল্লাহর সৃষ্টি, তুমি যদি ভয় না পাও ওরা তোমার তেমন কোনো ক্ষতি করতে পারবে না, আল্লাহ ভরসা, আসো আমার সাথে আসো, আমি তোমাকে বাসা পর্যন্ত এগিয়ে দিচ্ছি। তো তার কথায় তিনি খুব ভরসা পান, তার সাথে হাঁটা শুরু করেন, গল্প গুজব করছে একদম স্বাভাবিকভাবেই। নাম কি, বাসা মানে ঠিক কোন জায়গাটাতে, তোমার আব্বু কি করে, পরিবারের সদস্য কয়জন, লেখাপড়া কোথায় করছো, ঠিকঠাক মতো লেখাপড়া হচ্ছে কি, সময় বিভিন্ন ধরনের কথা, মানে একদম স্বাভাবিক আর কি। তো তার বাড়ি পর্যন্ত আসে, এসে বলে ঠিক আছে বাবা তুমি যাও, আমার অন্য কাজ আছে, আমার পথ অন্য দিকে, তোমাকে আগানোর জন্য এতটা পথ আমি আসছি। তো তাকে সালাম দিয়ে লিখন আহমেদ ভাই ঘরে ঢুকে পড়েন। মজার বিষয় হলো যে এই যে এতগুলো ঘটনা ঘটলো, ওনার শরীর তো একদম ভেজা চুপচুপে ছিল বৃষ্টিতে। তো উনি দেখেন ওনার শরীরে কোনো
পানিই নেই, মানে ভেজার কোনো লক্ষণই নেই, একদম স্বাভাবিক। তার শরীর একদম শুকনা, কোথাও এক ফোঁটা পানি নেই। বৃষ্টি হয়েছে, পলিথিনের উপরেও তো পানি পড়েছে, দেখে যে কোথাও কোনো পানি নেই। এত তাড়াতাড়ি তো তার শরীর শুকিয়ে যাওয়ার কথা নয়। তিনি যে ভয় পেয়েছেন, ভয়ে তো শরীর আরো ভিজে যাওয়ার কথা, কিন্তু তার শরীর একদম শুকনো। যাই হোক, ওই রাত্রে উনি কাউকে তেমন কিছু বলেন না। ঈদের দিন সকালবেলা উনি পরিবারের সদস্যদেরকে বলেন যে রাত্রে এই ধরনের একটা ঘটনা ঘটেছে। যদিও বা তিনি তেমন অসুস্থ হননি, হালকা পাতলা অসুস্থ হয়েছিলেন। তো একজন হুজুরকে ডেকে আনা হয়। তো হুজুর তাকে ঝাড়ফুঁক করে দেন এবং হুজুর বলেন যে তোমার সাথে শেষ যার দেখা হয়েছিল সে একটা ভালো জিন, এবং সেই তোমাকে ওই দুষ্টু জিনদের হাত থেকে উদ্ধার করেছে। জিনেরা যে সবসময় মানুষের ক্ষতি করে তা নয়, অনেক সময় জিনের ক্ষতি থেকে জিনেরাও মানুষকে উপকার করার চেষ্টা করে। এরকম জিন অসংখ্য আছে যারা রাতের বেলা ঘুরে বেড়ায় যে কোনো মানুষ বিপদে পড়ে কিনা, কিভাবে সেই বিপদ থেকে ওদেরকে উদ্ধার করা যায়। ওরা এটাকে সওয়াবের কাজ মনে করে। তো এটি ছিল ঘটনা। চলুন মূল ঘটনাতে চলে যাই। সাল 2009, উনি নতুন বিয়ে করেছেন, শ্বশুরবাড়ি বেড়াতে গিয়েছেন। নতুন জামাই, আদর আপ্যায়নের যে কমতি হবে না তা তো বলা বাহুল্য। তার শ্বশুরবাড়ি থেকে সাধ্য অনুযায়ী নতুন জামাইকে আপ্যায়নের ব্যবস্থা করা হচ্ছে। রাতের বেলা রান্না বাড়া চলছে, উনিও ঘরের মধ্যে বসে আত্মীয় স্বজনদের সাথে কথা বলছেন। এর মধ্যে যেটা হয় সেটা হলো যে আমজাদ মোল্লা ভাইয়ের শাশুড়ি যিনি, তো উনি তার বড় মেয়েকে, মানে ওনার ওয়াইফের বড় বোনকে, তার নাম হলো আরজিনা। তো এই আরজিনা আপাকে বলেন যে ঘরের ঠিক পেছনে যে চাপকল রয়েছে বা টিউবওয়েল রয়েছে সেখান থেকে পানি আনতে। তো উনি পানি আনতে গেছেন। তো পানি আনতে যাওয়ার পর হঠাৎ করে প্রচন্ড এক চিৎকার করতে করতে উনি ঘরের ভিতরে মানে ঢুকে ফ্লোরের উপর পড়ে গেছেন, ছটফট করছেন। এই কি হয়েছে কি হয়েছে, ওনাকে আস্তে আস্তে স্বাভাবিক করা হয়। স্বাভাবিক হওয়ার পর একটি ঘটনা তিনি জানতে পারেন। সেটা হলো উনি যখন চাপকলে পানি আনতে গেছেন, মানে ওই আরজিনা আপা, তখন উনি ওই কল চাপছেন, কল চাপার শব্দ কিন্তু ঘর মধ্যে থেকে পাচ্ছিলেন তারা, এর মধ্যেই কিন্তু এই ঘটনা। তো উনি যখন কল চাপছিলেন তখন উনি দূরে প্রায় 200 ফুট দূরে দেখতে পাচ্ছিলেন ওখানে বড় বড় দুটো তাল গাছ ছিল। তখন ছিল ভাদ্র মাসে তাল পাকে। তো উনি দেখতে পাচ্ছিলেন দূরের চাঁদের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছিল যে একজন মহিলা অবয়ব, একটা মহিলার মতো অবয়ব, তার সাথে একটা বাচ্চা রয়েছে। বাচ্চার বয়স হবে 10 থেকে 12 বছর। তো ওই মহিলা অবয়বটি তাল গাছের নিচে দাঁড়িয়ে আছে, আর ওই বাচ্চা ছেলেটা সে হেঁটে হেঁটে তাল গাছে উঠে যাচ্ছে। মানে মানুষ যেভাবে রাস্তার উপর দিয়ে হাঁটে সে তাল গাছ বেয়ে ওইভাবে হেঁটে যাচ্ছে, কোনো কিছু টাচ করছে না, মানে তাল গাছ ধরে ধরে যে সে উঠবে বিষয়টা এরকম না, ওরকম উঠে যাচ্ছে। উনি কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছেন সেটা। উনি ওইটা দেখার পর অবাক হয়ে উনি তাকিয়ে আছেন। তো উনি দেখলেন যে ওই ছেলেটি খুব দ্রুত তাল গাছে উঠে যাচ্ছে, আবার একই রকম ভাবে হেঁটে নেমে আসছে। তো একবার উঠলো, একবার নামলো, আর একবার উঠলো, আর নামে না। এখন নামে না, কেন নামে না এটা তো আর উনি জানেন না, কিন্তু এই আরজিনা আপা দেখেন যে ছেলেটি নামছে না, ছেলেটির দিকে না তাকিয়ে ওই যে নিচের মহিলাটা, ওই মহিলাটা ঠিক এই আরজিনা আপার দিকে ঘুরে তাকায়। মনে হচ্ছে যে ছেলেটি যে উপর থেকে নামছে না, এর পিছনে এই আরজিনা আপার হাত রয়েছে। ঘুরে তাকানোর পরেই ওই মহিলাটি এমন এক বিকট হাসি দেন। ওই মহিলা রয়েছে প্রায় 200 ফুট দূরে, কিন্তু ওই হাসিটা মনে হচ্ছে একদম তার কানের কাছে হচ্ছে। এই বিকট হাসি কিন্তু ওই ঘরের কেউ শোনেন নাই। তো ওই হাসি শুনেই উনি ভয় পেয়েছেন এবং উনি দৌড়ে ঘরের মধ্যে চলে এসেছেন। এই হলো ঘটনা। তো প্রিয় লিসেনার্স, ওই বাচ্চা ছেলেটি গাছে উঠেছে, সে নামছে না, সে নিশ্চয়ই বুঝে ফেলেছে যে কেউ দেখছে তাদেরকে, আর তখনই মূলত ওই অবয়বটি তার দিকে ঘুরে তাকিয়েছে। যেহেতু সে খুব ভয় পেয়েছে, বাড়ির অন্য সদস্যরা কয়েকজন বাইরে বের হয়েছিল ওই দিকে, যখন তিনি বলেছিলেন যে এই ঘটনা, তখন গিয়ে দেখে ওখানে কিছু নাই। স্বাভাবিকভাবে এরকমই হয়, থাকবে না, অন্য লোকেরা গিয়ে সেখানে কিছু দেখবে না, এটাই স্বাভাবিক। তো যাই হোক,
তখন ওনাদের এক আত্মীয়, তার নাম হলো বাবলু। ওই বাবলু হচ্ছে এই আমজাদ মোল্লা ভাইয়ের যিনি ওয়াইফ, তারই মামাতো ভাই। তিনিও একজন কবিরাজ, ঝাড়ফুঁক করেন আর কি। তো তাকে খবর দেয়া হয়। তো তাকে খবর দিলে উনি 2 ঘন্টা পরে আসেন। উনি আরেক জায়গায় ছিলেন, সেখান থেকে সেখানে আসেন। আসার পর ওই আরজিনাপাকে ঝাড়ফুঁক করেন। একটু পর আরজিনাপা একদম স্বাভাবিক হয়ে যায় আর কি। তো ভয় পেয়েছিলেন, ভয়ের যে রেশ এটা ওনার রয়ে গেছিল। হঠাৎ করে এরকম একটা জিনিস, আর প্রায় 200 ফুট দূরে একজন হাসছে, কিন্তু মনে হচ্ছে তার কানের কাছে অট্টহাসি দিচ্ছে। এই বিষয়টা কিন্তু মোটেও স্বাভাবিক নয়। আর এটা তো ভয় পাওয়াটাই মানে যুক্তিসঙ্গত, তাই নয় কি? তো যাই হোক, তখন ওই আরজিনা আপার যেটা বাড়ি, মানে ওই আমজাদ মোল্লা ভাইয়ের যে শ্বশুর বাড়ি, তখন সেখান থেকে ওই বাবলুকে বলা হয় যে যেহেতু রান্নাবাড়া হচ্ছে আর একটু ওয়েট করো। মাঝখানে তো রান্নাবাড়া একদম শিখাই উঠছিল, কারণ এই ঘটনার প্রেক্ষাপটে কি রান্নাবাড়া কি এগুলো তো সব বন্ধ হয়ে গিয়েছিল। তো আসছো, এখন খাওয়া দাওয়া করে তারপর বাড়িতে যাবা। তো পুনরায় আবার রান্নার অর্ধেক রান্না হয়েছে, আবার পুনরায় আবার শুরু হয়েছে। ওই সময় আমজাদ মোল্লা ভাই এই বাবলু ভাইকে বলেন যে আচ্ছা, আপনি যে কবিরাজি করেন, আপনার সাথে কোনো ঘটনা ঘটে না? তখন উনি বলেন যে হ্যাঁ, টুকটাক তো ঘটেই। বলে যে কখনো ভয় পাননি? বলে একটা ঘটনা ঘটেছিল, যেই ঘটনার প্রেক্ষাপটে ভয় পেয়েছিলাম এবং ভয়ানক বিপদেও পড়েছিলাম। আল্লাহর অশেষ রহমতে সেই বিপদ থেকে বেঁচে গিয়েছিলাম। তখন আমজাদ মোল্লা ভাই বলেন যে ঠিক আছে, শুনি আপনার ঘটনা, সেটা কি ছিল? তখন ওই বাবলু ভাই উনার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা বলেন। সেটি হলো যে উনি যেহেতু ঝাড়ফুঁক করতেন, জিন ভূত তাড়ানোর কাজ করতেন, ওনার এলাকায় লোকজন সব কাজের জন্য ওনাকেই ডাকতেন। তো এমনই ভাবে এশার নামাজের পর একটা খবর আসে, একটা বাড়িতে যেতে হবে। সেই বাড়িতে কোনো এক রোগীকে জিনে ধরেছে। তো উনি সেখানে যান, গিয়ে দেখেন সত্যি জিনেই ধরেছে। তো সেটা ঠিকঠাক করতে করতে বেশ রাত হয়ে যায়, রাত প্রায় 1টা বেজে যায়। অবস্থা খুব ক্রিটিক্যাল ছিল। সেই অবস্থা থেকে আসলে স্বাভাবিক করতে ওনাকে বেশ বেগ পেতে হয়েছিল, এই জন্য দীর্ঘ সময় লেগে গিয়েছিল। তো উনি বাড়িতে ফিরছিলেন। উনি বাড়িতে যখন ফিরছিলেন, যেই পথ দিয়ে হেঁটে হেঁটে আসবেন, লম্বা এক মেঠো পথ, রাস্তার দুপাশে ধানি জমি, মানে ফসলি জমি। তো উনি একা একা হেঁটে হেঁটে আসছেন। হঠাৎ করে উনি দেখতে পান যে ওই ধানি জমির মধ্য থেকে কেউ একজন উঠে এলো, উঠে এসে রাস্তা পার হয়ে চলে যাচ্ছে। উনি ভালো করে খেয়াল করলেন, এটি কোনো পুরুষ মানুষ না। এটা দেখে মনে হচ্ছে চাঁদের আলোতে 15 থেকে 16 বছর বয়সী কোনো কিশোরী মেয়ে হবে। সে ওই রাস্তা পার হয়ে আবার ধান ক্ষেতের মধ্যে দিয়ে নেমে আইল ধরে চলে যাচ্ছে। তো উনি চিন্তা করেন, আরে রাত 1টার সময়, এত রাতের বেলায় এই মেয়ে কোথায় যায়? উনি আবার একটা ভালো চিন্তা করেছিলেন, সেটি হলো যে এই মেয়ে আবার সুইসাইড করতে যাচ্ছে নাকি। অনেক সময় ওই রাতের বেলা মেয়েরা ঘর থেকে বের হয়ে সুইসাইড করে। তো উনি প্রথমেই চিন্তা করেছিলেন। এরপরে ওনার আসলে কিছু মনে নাই, কিন্তু এরপরে যেটা হয় সেটা উনি বুঝতে পেরেছিলেন পরবর্তীতে, সেটাই আর কি বলছি। উনি ওই মেয়ের পিছু পিছু হাঁটা শুরু করেন। উনি হাঁটছেন হাঁটছেন, ওনার আসলে সেন্স নাই যে উনি কোন দিকে যাচ্ছেন। উনি হাঁটছেন। বেশ কিছু সময় হাঁটার পর হঠাৎ করে ওই মেয়েটিকে উনি আর দেখেন না। কোথায় গেল কোথায় গেল? হাঁটতে হাঁটতে উনি আর কি ওই বাবলু ভাই একটা বড় গাছের কাছে চলে এসেছেন। ওই গাছের কাছে এসে ওই মেয়েকে উনি দেখতে পাচ্ছেন না। তো ডানে বায়ে তাকাচ্ছেন, হঠাৎ করে ওই মেয়েটিকে তিনি দেখেন ওই মেয়েটি গলায় দড়ি দিয়ে একটি ডালের সাথে ঝুলছে। ওই মেয়েটির জিহ্বাটা অনেকখানি বের করা, এবং ওই মেয়েটির চোখ বলে কিছু নাই। ওখানে শুধু অন্ধকার, মানে গর্ত, ওখানে কোনো চোখ নাই। এমন সময় কে যেন ওনার মুখের উপর ঠাস করে এক চড় মেরেছে। তখন আর কি ওনার হুঁশ ফিরে এসেছে। চড় মারার পরে দেখেন একজন লোক তার সামনে দাঁড়িয়ে আছে। তখন সে বলছে, এই তুই এখানে আসিস কেন?
আমি যদি এখন এই জায়গায় না আসতাম তোকে তো এখনই মেরে ফেলতো। তোর মনে নাই যে এই গ্রামে একটা মেয়ে কয়েকদিন আগেই গলায় দড়িতে মারা গেল? ওরই রূপ ধরে এক জিন তোকে মায়া জালে ফেলে এখানে নিয়ে আসছে, এখনই তোকে মেরে ফেলতো। তখন তার সাথে উনি আবার চলে আসেন এবং দেখেন গাছেও তখন আর কিছু নাই। যিনি তাকে চর মেরেছিলেন এটি হচ্ছে বাবুল ভাইয়ের সাথে থাকা ভালো একটি জিন। ওই ভালো জিনের সহযোগিতায় একটু আগে একজনকে সুস্থ করেছেন। উনি যখন ফেরত আসছিলেন তখন ওই জিনটি কোনো একটা জায়গায় গিয়েছিল, মানে দূরে গিয়েছিল, এবং দূরে যাওয়ার পর উনি যেহেতু একা একা ছিলেন, এই সুযোগে উনি বিভিন্ন সময় বিভিন্ন জিনদেরকে তাড়িয়েছেন। এরাও তো তার উপর মানে নজর রেখেছে যে কখন সে একা একা থাকে, এরকম একটা সুযোগ পেয়ে গেছিল। এই জন্য ওই মেয়ের রূপ ধরে তাকে একটা মায়া জালে ফেলে ওই জায়গাতে নিয়ে আসে, ওই গাছের কাছে। আরেকটু দেরি হলেই তাকে মেরে ফেলত। মূলত ওই জিনটি মানুষের বেশে সাথে সাথে তার কাছে চলে আসে, ওখান থেকে উদ্ধার করে এবং বাড়ি পর্যন্ত আসা পর্যন্ত মানুষের বেশেই ছিল, তারপর বাড়ি পর্যন্ত তাকে দিয়ে যায় এবং বলে যে এভাবে কবিরাজরা যদি বিপদে পড়তে থাকে তাহলে স্বাভাবিক মানুষের অবস্থা কি হবে। ওই জিন বলে আর কি যে খুব সাবধান থাকতে হবে। আসলে সবসময় তো মানুষ সাবধান থাকে না, অনেক সময় নিজের অজান্তেই মানুষ কোনো না কোনো ভাবে নিজের নিরাপত্তা বলয় থেকে বের হয়ে আসে, আর তখনই যারা ওত পেতে থাকে তারা সুযোগ পেয়ে যায় এবং সেই সুযোগে আক্রমণ করে বসে। এগুলোই বলছিল আর কি পুরো পথ মানে হাঁটার সময়। যাই হোক, তখন উনিও বলে যে আসলে ভুল হয়ে গেছে। যাই হোক, বাড়ি পর্যন্ত আসার পরে ওই জিন বলে যে ঠিক আছে যাও, বাড়ি যাও, পরে কথা হবে। তো উনি বাড়িতে যাওয়ার পরে আসলে উনি বেশ ভয়ও পেয়েছিলেন এবং জ্বর আসছিল ওনার। খুব যে জ্বর আসছে তা না, সকালের দিকে ওই যে ভালো জিনটি যেটা ওনার সাথে থাকে তাকে ওই সমস্যা থেকে সহযোগিতা করেছিল যাতে উদ্ধার পেতে পারে আর কি। তো সেই জিনটি তার উপর হাজির হয়, পরিবারের সদস্যদেরকে বলে যে এই ব্যাপার, ও তো এই কারণে ভয় পেয়েছে, আমি যদি আরেকটু দেরি করতাম তাহলে ওর অনেক বড় ক্ষতি হয়ে যেত। যাই হোক, তো ডাক্তার দেখায় এই সমস্যার সমাধান হবে না, তো আমি যেভাবে যেভাবে বলি এটা করো, তাহলে ও আজকে সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। তখন ওই জিন যেভাবে বলে ওই পরিবারের সদস্যরা সেটা শুনে রাখে, ওনাকে সেইভাবে ট্রিটমেন্ট দেয়। উনি ওই দিনই সুস্থ হয়ে গিয়েছিলেন। এরপরে ওনার সাথে আর তেমন কোনো ভয়ানক ঘটনা ঘটেনি, উনি এখনো কবিরাজি করে চলছেন। তো প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা।